আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষার জন্য তোমরা খুব ভালো মতো প্রস্তুতি নিচ্ছ। তোমরা তো প্রস্তুতি ভালো মতোই নাও, কিন্তু অবশ্যই কিছু না কিছু গ্যাপ থেকে যায়, কিছু না কিছু সমস্যা থেকে যায়। আমরা পরীক্ষার আগে তোমাদেরকে মূলত সেই গ্যাপগুলো বা সমস্যাগুলো দূর করে দিতে চাই, এবং এই গ্যাপগুলো দূর করার জন্য আমরা নিয়ে এসেছি ইতিহাস দ্বিতীয় পত্রের একেবারে গুরুত্বপূর্ণ কমন উপযোগী 200 MCQ এর এই মেগা লাইভ ক্লাস। এবং এখানে শুধুমাত্র আমি একলাই প্রশ্ন সমাধান করব না, তুমিও কমেন্টে মন্তব্যের ঘরে আমার সাথে প্রশ্নগুলো সমাধান করবে, এবং আশা করি আমরা একসাথে প্রশ্নগুলো সমাধান করব এবং আমাদের পরীক্ষায় সর্বোচ্চ সফলতা ইনশাল্লাহ আমরা পাবো। আমি জানি প্রথম পত্র পরীক্ষায় কিন্তু বেশ সহায়ক হয়েছিল আমাদের ক্লাস, আশা করি দ্বিতীয় পত্র পরীক্ষাতেও তোমরা একইভাবে এই ক্লাসগুলোকে সহায়ক হিসেবে পাবে। তো যাই হোক, আমি কথাবার্তা খুব বাড়াবো না, আমরা চলে যাব, বেশ লম্বা ক্লাস, সুতরাং আমরা চলে যাব আমাদের প্রথম প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লব তার মানে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রান্সে কোন শাসন ব্যবস্থার পরিবর্তন করে? এই যে ফরাসি বিপ্লব, যেটা এই ফরাসি বিপ্লব একটা ঐতিহাসিক ঘটনা, তাই না? একটা ঐতিহাসিক ঘটনা। 1789 সালে ফ্রান্সে এই যে ওই বুর্ব রাজবংশ যে ছিল তাদের পতন ঘটে। হ্যাঁ, রাজা ষোড়শ লুইয়ের পতন ঘটে, বাস্তিল দুর্গের পতন ঘটে, গিলোটিনে অসংখ্য মানুষের মৃত্যু আমরা ওই সময় হয়েছে আর কি, সেটা আমরা জানি। এবং এই ফরাসি বিপ্লব সম্পর্কে আমাদের জানা আছে টুকটাক। তো এই ফরাসি বিপ্লব ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্রের বিলোপ ঘটায়, এবং স্বৈরাচারী রাজতন্ত্রের বিলোপ ঘটে। রাজা ষোড়শ লুই, যিনি ছিলেন একজন স্বৈরাচারী রাজা, তিনি পরাজিত হন। পরের প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ো, প্রশ্নের উত্তর দাও। আমরা প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি, কারণ তাদের লেখনী বাংলাদেশের জনগণকে মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত করেছিল। উদ্দীপকে বর্ণিত বুদ্ধিজীবীর সাথে ফরাসি বিপ্লবের কোন বিষয়ে সাদৃশ্য পাওয়া যায়? তাহলে ফরাসি বিপ্লবে আমাদের দেশে বুদ্ধিজীবীরা যেরকম লেখালেখি করে মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত করেছিল, তেমনিভাবে ফরাসি বিপ্লবে দার্শনিকরা, যারা দার্শনিক ছিল, দার্শনিকরা কি করেছিল? এক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিল। বিশেষ করে দার্শনিকদের মধ্যে, বিশেষ করে আমরা যদি লিখতে চাই তাহলে বিশেষ করে রুশো, হ্যাঁ, একজন হচ্ছে কে রুশো, মানে যা জ্যাক রুশো, তোমরা নাম শুনেছো, এবং আরেকজন হচ্ছে ভলতেয়ার। হ্যাঁ, রুশো, ভলতেয়ার, তাদের লেখনী বা তারা কিন্তু এখানে ব্যাপকভাবে তারা অনুপ্রাণিত করেছিলেন এই এই হচ্ছে ফরাসি বিপ্লবকে। কাজে ফরাসি বিপ্লবে ফ্রান্সের যে বুদ্ধিজীবী আছে তাদের ভূমিকা ছিল একদম অপরিসীম। এরপরে আমরা দেখি দেশের উক্ত ব্যক্তিদের ভূমিকার ফলে কি হয়েছিল। মানুষের সচেতনতা সৃষ্টি হয়েছিল, বিপ্লবীরা অনুপ্রাণিত হয়েছিল, রাজতন্ত্র স্থায়ী লাভ করেছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে রাজতন্ত্র তো আর স্থায়িত্ব লাভ করলে তো আর মূল বিষয়টাই হয় না, কাজে এটা কোনোভাবেই হবে না। তবে হ্যাঁ, তবে বিপ্লবীরা অনুপ্রাণিত হয়েছিল, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছিল। সুতরাং 1 এবং 2 হচ্ছে কি সঠিক উত্তর। কাজে 1 এবং 2 আছে এতে, অতএব এটা হচ্ছে কি এখানে সঠিক উত্তর। তাহলে আমরা বুঝতে পারছি যে বুদ্ধিজীবীদের ভূমিকার ফলে ফ্রেঞ্চ রেভলিউশন চলাকালীন সময় বা ওই সময়ে যারা মানে জনমানুষ যারা, তাদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছিল। এরপরে লিগ অব নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তাকে? লিগ অব নেশনস, এটা হচ্ছে কি, লিগ অব নেশনস হচ্ছে ভাই জাতিপুঞ্জ। লিগ অব নেশনস কি? জাতিপুঞ্জ। তাহলে এই যে লিগ অব নেশনস বা এই যে জাতিপুঞ্জ, এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তাকে সেটা জানতে চেয়েছে। আমরা জানি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট আর কি, উড্রো উইলসন, তিনি 14 দফা ঘোষণা দিয়েছিলেন। কত দফা ঘোষণা দিয়েছিলেন উড্রো উইলসনের ঘোষণা করা 14টা দফা ছিল প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে উড্রো উইলসন কি করলেন? 14 দফা ঘোষণা দিলেন, এবং এই 14 দফা ঘোষণার সর্বশেষ দফাটা ছিল এমন একটা সংস্থা প্রতিষ্ঠা সংক্রান্ত একটা দফা বা উদ্যোগের কথা, যে সংস্থাটা কি করবে, যে সংস্থাটা শান্তি স্থাপন করবে, নিরঙ্কুশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবে, এবং সেটাই ছিল লিগ অব নেশনস বা জাতিপুঞ্জ বা সম্মিলিত জাতিপুঞ্জ। আচ্ছা, এরপরে দেখি নিচের উদ্দীপক। 1972 সালে বঙ্গবন্ধু সদ্য স্বাধীন দেশে যুগোপযোগী একটি শাসনতন্ত্র রচনার জন্য সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন। উদ্দীপকে বঙ্গবন্ধুর সাথে কোন শাসকের মিল রয়েছে? তাহলে এই যে সদ্য স্বাধীন দেশে যুগোপযোগী একটা শাসনতন্ত্র রচনার জন্য সংবিধান প্রণয়ন কমিটি, এটার সাথে নেপোলিয়ান বোনাপার্টের মিল রয়েছে।
ফরাসি বিপ্লব পরবর্তী সময়ে নেপোলিয়ন বোনাপার্ট যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই সময় তিনি একইভাবে, হ্যাঁ, মানে নেপোলিয়ন বোনাপার্ট একইভাবে কি করেছিলেন, মানে ফ্রান্সকে কিভাবে অতি দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে তিনি কাজ করেছিলেন এবং ফ্রান্সের সংবিধান তৈরি বা ফ্রান্সকে একটা মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোট কথা অনেকটা মানে একটা নিয়ম বা সংবিধিবদ্ধ উপায়ে কিভাবে ফ্রান্সকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বিষয়টা নিয়ে চেষ্টা করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। কোড নেপোলিয়ন দিয়েছিলেন, নেপোলিয়ন বোনাপার্ট দিয়েছিলেন কোড নেপোলিয়ন, এবং কোড নেপোলিয়নে ধারা ছিল কয়টা, এখানে অপশন আছে, এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন আছে হচ্ছে 2285, 2287, 2087, 2187। এখানে আমরা জানি কোড নেপোলিয়নে ধারা ছিল হচ্ছে কত, 2287টা ধারা কোড নেপোলিয়নে ছিল। তাহলে কোড নেপোলিয়ন যে কোড দিয়েছিলেন এই কোড নেপোলিয়নের ধারা ছিল 2287টি। ত্রিশক্তি আতাত খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ত্রিশক্তি আতাতের সদস্য ছিল কারা কারা এটা জানতে চেয়েছে। আমরা জানি ত্রিশক্তি আতাতে নর্মালি ইউরোপে যে শক্তি জোটগুলো তৈরি হয়েছিল ইউরোপকে কেন্দ্র করে, ইউরোপ মহাদেশে শত্রুর শত্রু আমার বন্ধু, অথবা কোনো একটা দেশকে এককভাবে শক্তিশালী হতে দেয়া যাবে না, এই চিন্তা থেকে ইউরোপ মহাদেশে কোনো একটা দেশকে এককভাবে শক্তিশালী হতে দেয়া যাবে না, এই চিন্তা থেকে বিভিন্ন রকম আতাতের চিন্তা করা হয় এবং সেখানে ইংল্যান্ড এবং ফ্রান্স একজন আরেকজনের সাথে কি করে, আতাত করে। আমি আগেই বলেছি আতাতটা ঘটেছিল কোথায়, ইউরোপে। তাহলে ইউরোপের দেশই তো এখানে দুইটা, ইংল্যান্ড এবং ফ্রান্স। যুক্তরাষ্ট্র তো আর ইউরোপের দেশ না, যুক্তরাষ্ট্র হচ্ছে কি, যুক্তরাষ্ট্র হচ্ছে আমেরিকা মহাদেশের দেশ, তাই না? উত্তর আমেরিকার দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। কাজেই এটা ইউরোপ মহাদেশের একটা আতাতের ব্যাপার এবং এইখানে তোমার হচ্ছে 1 এবং 2 এটা সঠিক উত্তর। তাহলে অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। ত্রিশক্তি আতাতের সদস্য ছিল ইংল্যান্ড এবং ফ্রান্স। পরের প্রশ্নটা আমরা দেখি, ইতিহাসবেত্তারা কাকে দ্য চিফ প্রপোনেন্ট অফ রেভলিউশন বা বিপ্লবের প্রধান প্রবক্তা বলে অভিহিত করেছিলেন? কাকে বিপ্লবের প্রধান প্রবক্তা বলে অভিহিত করেছেন? আচ্ছা, এখানে দেখছি আমরা আছে চার্লস মন্টেস্কু, তারপর আছে ভলতেয়ার, তারপর আছে ভিক্টর হিউগো, আছে জিন জ্যাকুইস রুশো। তাহলে ইতিহাসবেত্তারা কাকে দ্য চিফ প্রপোনেন্ট অফ রেভলিউশন, ফ্রেঞ্চ বিপ্লবের বা ফরাসি বিপ্লবের প্রধান প্রবক্তা বলা হয় কাকে? ফরাসি বিপ্লবের স্লোগান আছে, সেই স্লোগানটা হচ্ছে সাম্য, স্বাধীনতা বা ভ্রাতৃত্ব বা মৈত্রী, তাই না? সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্ব অথবা সাম্য স্বাধীনতা মৈত্রী। তাহলে সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্ব এই মানে দ্য চিফ প্রপোনেন্ট অফ রেভলিউশন বা বিপ্লবের প্রধান প্রবক্তা বলে অভিহিত করেছেন। এই সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্ব যে স্লোগানটা আছে সেই স্লোগানটার প্রবক্তা হচ্ছে জ্যাক রুশো। জ্যাঁ জ্যাক রুশো হচ্ছেন সেই স্লোগানের প্রবক্তা। তাহলে জ্যাক রুশো তার লেখালেখি, তার কথাবার্তা, হ্যাঁ, তার যে দর্শন, তার যে তত্ত্ব, সেগুলোর মাধ্যমে ফ্রেঞ্চ রেভলিউশনকে কি করেছেন? ফ্রেঞ্চ রেভলিউশনকে তিনি প্রমোট করেছেন। ঠিক আছে, তার মানে ফরাসি বিপ্লবকে তিনি সর্বভাবে আলিঙ্গন করেছিলেন। ঠিক আছে, এই জ্যাক রুশোকে বলা হয় দ্য চিফ প্রপোনেন্ট অফ রেভলিউশন। ঠিক আছে, তারপরে আমরা দেখি বিংশ শতকের প্রথম দিকে বিবদমান দুটি পক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সন্ধি স্বাক্ষরিত হয় যা পরাজিত জোটকে অপমানিত করে এবং সন্ধি স্বাক্ষরে বাধ্য করে। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়, প্রথম বিশ্বযুদ্ধের যারা পরাজিত শক্তি ছিল তাদের উপর প্রথম বিশ্বযুদ্ধের পুরো দায়টি চাপিয়ে দেওয়া হয়। তার মানে জার্মানির উপরে পুরো দায়টি চাপিয়ে দেওয়া হয় যে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি এককভাবে দায়ী, এবং তাকে ওই সময় ভার্সাইয়ের হল অফ মিররে, হ্যাঁ, যে চুক্তিটা হয়েছিল সেই ভার্সাইয়ের হল অফ মিররে, ওই ঐতিহাসিক ভার্সাই চুক্তির মাধ্যমে ভার্সাইয়ের হল অফ মিররে জার্মানির পরে একটা ভয়াবহতম নির্লজ্জ, হ্যাঁ, মানে একটা চুক্তি জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়। জার্মানিকে ক্ষতিপূরণ দানে বাধ্য করা হয়। কি করা হয়? জার্মানিকে ক্ষতিপূরণ দানে বাধ্য করা হয়। জার্মানিকে বিদেশ নীতিতে, মানে জার্মানির বিদেশ নীতিতে নগ্ন হস্তক্ষেপ
ঠিক আছে, বিদেশ নীতিতে নগ্ন হস্তক্ষেপ, সামরিক নীতিতে নগ্ন হস্তক্ষেপ এগুলো করা হয়। এবং জার্মানির মতো একটা জাতি কখনোই এই বিষয়টা মেনে নিতে পারবে না, এটা ইউরোপের রাষ্ট্রনেতারা বুঝতে অসমর্থ হয়েছিল। যার কারণে আমরা দেখেছি যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক 20 বছরের মাথায় লিগ অব নেশনস প্রতিষ্ঠা হওয়া সত্ত্বেও লিগ অব নেশনসের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে অবশেষে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কি, যে ডানজিক বন্দর জার্মানির কাছ থেকে কেড়ে নিয়ে পোল্যান্ডকে দেওয়া হয়েছিল, একইভাবে সেই ডানজিক বন্দর জার্মানি পুনরায় পোল্যান্ডের কাছ থেকে কেড়ে নেয়। শুধু ডানজিক বন্দরই কেড়ে নেয় নাই, বরঞ্চ পোল্যান্ডকেও তারা আক্রমণ করে দখল করে ফেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে, তাই না? কাজেই এখানে জার্মানি হচ্ছে সেই দেশ যাকে অপমানিত করে সন্ধি স্বাক্ষরে বাধ্য করা হয়েছিল, কিন্তু তারা দীর্ঘমেয়াদী বিষয়গুলো মানেনি। তারপরে আমরা দেখি উক্ত সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়। আমরা জানি যে এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1919 সালে। এই যে ভার্সাই চুক্তি বা ভার্সাইয়ের সন্ধির যে চুক্তি, এটা কোথায় হয়েছিল? হল অফ মিরর। নাম কি? হল অফ মিরর। হল অফ মিরর কোথায়? হল অফ মিরর কোথায়? ভার্সাইয়ে। আর ভার্সাই কোথায়? ভার্সাই হচ্ছে প্যারিসের উপকণ্ঠে একটা নগরী, ফ্রান্সে, তাই না? কোন জায়গায় এটা? ফ্রান্সে, ঠিক আছে? ভিভা লা ফ্রান্স, তাই না? আচ্ছা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা দেন কে? টমাস মুর ছিলেন একজন বিখ্যাত লেখক, দার্শনিক, চিন্তক, এবং তিনি একটা গ্রন্থ লেখেন। গ্রন্থটার নাম ছিল ইউটোপিয়া। ইউটোপিয়া কি? ইউটোপিয়া হচ্ছে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, আমরা বলি না যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, এই যে আমরা সবাই রাজা, আমাদের কারো মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই মিলে গেলাম, তারপরে লিভ হ্যাপিলি ইভার আফটার, আমরা সুখে শান্তিতে দিনাতিপাত করতে থাকলাম, এই যে বিষয়টা, হ্যাঁ, এইটা হচ্ছে ইউটোপিয়া। মানুষ যে শ্রেণী বৈষম্যহীন, কোনো ঝামেলা ছাড়া সব কিছু সুন্দর, সব কিছু হেভেনলি ওয়েতে চলবে, এই টাইপের যে সমাজ চিন্তা করে না, কল্পনায় আমাদের প্রত্যেকের মাথার ভেতরে, আমাদের ব্রেইনের ভেতরে যে সমাজটা বসবাস করে, সেটাই হচ্ছে কি? ইউটোপিয়া। বাট এই ইউটোপিয়া আসলে কখনো হয় না, তাই না? আচ্ছা, সোভিয়েত ইউনিয়নের পতনে বিশ্বে কি প্রতিষ্ঠা হয়েছে? সোভিয়েত ইউনিয়ন ছিল একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র। সোভিয়েত ইউনিয়ন কি ছিল? একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাহলে যখন সমাজতন্ত্রের পতন হয়, হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন ছিল কি? সোভিয়েত ইউনিয়ন ছিল একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাহলে যখন সমাজতন্ত্রের পতন হয়, তখন কি হয়? পুঁজিবাদী বিশ্বের উত্থান ঘটে। যখন সমাজতন্ত্রের পতন ঘটে, তখন পুঁজিবাদের কি? উত্থান ঘটে, এবং বিশ্বে পুঁজিবাদের প্রতিষ্ঠা হয়। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, তাই না? এরপরে দেখি রুশ বিপ্লবের ফলে কি হয়। রুশ বিপ্লবের ফলে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়, জারতন্ত্র উচ্ছেদ হয়, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। রুশ বিপ্লবের ফলে প্রথম কথা হচ্ছে, যেহেতু সমাজতন্ত্র, কাজেই শোষণহীন সমাজ প্রতিষ্ঠা হয় এবং জারতন্ত্র উচ্ছেদ হয়, কারণ জারদের পতন ঘটে। রাশিয়াতে জারদের শাসন ছিল, জারদের পতন ঘটে যায়। গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। গণতন্ত্র কি আসলে আদৌ প্রতিষ্ঠা হয়েছিল? গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। কারণ কি? কারণ হয়েছে যে সমাজতন্ত্র কায়েম হয়েছিল। যে কি কায়েম হয়েছিল? সমাজতন্ত্র কায়েম হয়েছিল। সমাজতন্ত্র গণতন্ত্র একসাথে চলে না। তাহলে মূলত হচ্ছে কি, 1 এবং 2 এই দুটো সঠিক। কাজে 1 এবং 2 এই দুটো এখানে সঠিক হয়েছে, ঠিক আছে? 1 এবং 2 এই দুটো এখানে সঠিক হয়েছে। আচ্ছা, এরপরে চলে যায় দাস ক্যাপিটাল গ্রন্থটির লেখককে। দাস ক্যাপিটালকে বলা হয় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল কথা। হ্যাঁ, সমাজতন্ত্রের মূল কথা বলা হয় দাস ক্যাপিটালকে। সমাজতন্ত্রের বাইবেল, সমাজতন্ত্রের মূল কথা, সমাজতন্ত্রের মানে মূল গ্রন্থ বলা হয় হচ্ছে দাস ক্যাপিটালকে। এবং এই দাস ক্যাপিটাল গ্রন্থের লেখক হচ্ছেন কার্ল মার্কস। এই কার্ল মার্কস এবং তার একজন ঘনিষ্ঠ সহযোগী, যার নাম ছিল ফ্রেডরিক এঙ্গেলস, তারা দুজন মিলে আরও একটা কি করেন? তারা দুজন মিলে আরও একটা গ্রন্থ রচনা করেন। হ্যাঁ, যে গ্রন্থের নাম দাস ক্যাপিটাল ছিল না, ছিল হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো বা সমাজতন্ত্র ইশতেহার। তাহলে বিখ্যাত গ্রন্থ সমাজতন্ত্র ইশতেহার বা কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস, এই দুইজন মিলে। কার্ল মার্কস আর ফ্রেডরিক এঙ্গেলস মিলে কি করেন? সমাজতন্ত্রের ইশতেহার রচনা করেন। তারপরে আমরা দেখি সম্প্রতি রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেন আক্রমণ করায় বিশ্ব আবার একটি মহাসমরের দ্বারপ্রান্তে উপনীত হয়, এবং তা হবে বিংশ শতাব্দীর মধ্যভাগে সংগঠিত মহাসমরের চেয়েও গণবিধ্বংসী। বিংশ শতাব্দীর
যে মহাসমর বলা হচ্ছে, যে মহাযুদ্ধ বলা হচ্ছে, সেই মহাসমরটা হচ্ছে কোনটা, যেহেতু মাঝামাঝি, অতএব এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো বটেই। কাজেই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ হবে, কারণ আমরা জানি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করায় সে যুদ্ধ এখনো থামেনি, যুদ্ধ চলছে। রাশিয়া কখনো একটু আগায়, আবার কখনো দুপা পেছায়। এখন দেখছি ইউক্রেন ঘন ঘন মস্কোতে ড্রোন আক্রমণ করা শুরু করেছে, তাই না? তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এইটার সাথে সম্পর্কিত ছিল। উক্ত মহাসমরে মিত্র শক্তি জোট কারা কারা? এক নম্বরে হচ্ছে কারা? এক নম্বরে আমরা জানি আছে কে? আছে হচ্ছে ব্রিটেন, আছে হচ্ছে ফ্রান্স, আছে হচ্ছে রাশিয়া, আছে হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে এইটা হচ্ছে এখানে সঠিক। হ্যাঁ, সিটা হচ্ছে এখানে কি সঠিক। এরা হচ্ছে মিত্র শক্তি। আর অক্ষ শক্তিতে কারা ছিল? অক্ষ শক্তিতে ছিল হচ্ছে জার্মানি, জাপান এবং হচ্ছে ইতালি। অক্ষ শক্তিতে ছিল কারা? এরা তিনজন, এরা মিলে ছিল অক্ষ শক্তি। অক্ষ শক্তিতে হচ্ছে জার্মানি, জাপান এবং ইতালি। আর মিত্র শক্তিতে ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র সমন্বয়ে গঠিত জোট, যেটা আসলে অনেক বড়, আরো বড়, 23টার বেশি দেশ। হিটলার তার আত্মজীবনী মেইন ক্যাম্প কত সালে রচনা করেন? হিটলার তার আত্মজীবনী মেইন ক্যাম্প রচনা করেন 1923 সালে। এই মেইন ক্যাম্পে হিটলার তার তার যে নাৎসিবাদ সংক্রান্ত তার যে বিশ্বাস আছে, নাৎসিবাদ সংক্রান্ত তার হিটলারের যে বিশ্বাস আছে, সেই নাৎসিবাদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস তার এই মেইন ক্যাম্প এখানে তিনি ফুটিয়ে তুলেছেন। তার যে আত্মজীবনীমূলক গ্রন্থ, সেটাতে তিনি কি করেছেন, এই নাৎসিবাদ বিষয়টাকে তিনি এত রোমান্টিসিজম করেছেন, হ্যাঁ, করে অনেক ভালো ভালো কথা বলে তিনি মেইন ক্যাম্পে নাৎসিবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। কোন দেশের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে সর্বশেষ আত্মসমর্পণ করেছিল জাপান, এবং জাপান যখন আত্মসমর্পণ করে তখন মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। সর্বপ্রথম আত্মসমর্পণ করেছিল ইতালি করেছিল 1 নম্বরে, ঠিক আছে। তারপরে 2 নম্বরে করেছিল জার্মানি, অ্যাডলফ হিটলার আত্মহত্যা করার মধ্য দিয়ে। হ্যাঁ, কিন্তু জাপান কোনোভাবেই আত্মসমর্পণ করতে চাচ্ছিল না। শেষ পর্যন্ত জাপান আত্মসমর্পণ করে, এবং সেই দিনটাকে ভিজে ডে বলা হয়। কি বলা হয়? ভিজে ডে, ভিক্টরি ওভার জাপান ডে, ঠিক আছে। এর আগে জাপান আত্মসমর্পণ করেছিল কেন? কারণ 6 এবং 9 আগস্ট, হ্যাঁ, 6 এবং 9 আগস্ট হিরোশিমা আর নাগাসাকিতে, হিরোশিমা হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা কি করা হয়? হিরোশিমা আর নাগাসাকিতে দুইটা বোমা নিক্ষেপ করা হয়। একটা হচ্ছে লিটল বয় আর একটা হচ্ছে ফ্যাট ম্যান। এই লিটল বয় এবং ফ্যাট ম্যান, এই দুইটা বোমার মধ্য দিয়ে জাপান তার মনোবল হারিয়ে ফেলে, এবং অবশেষে জাপান যুদ্ধ থেকে মানে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তারপরে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে জাতিগত সহিংসতা নিরসনে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। যদিও 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে জাতিসংঘে প্রস্তাব উত্থাপিত হয়েছিল, মুক্তিযুদ্ধের বিপক্ষে উত্থাপিত প্রস্তাবে ভেটো প্রদান করে কোন দেশ? মুক্তিযুদ্ধের বিপক্ষে যে উত্থাপিত যে প্রস্তাব হয়েছিল, সেই প্রস্তাবকে বন্ধ করেছিল রাশিয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে রাশিয়া ছিল বাংলাদেশের অকৃত্রিম বন্ধু দেশ, এবং চীন আর যুক্তরাষ্ট্র এরা ছিল কি, এই দুইটা ছিল কি শত্রু দেশ। তাহলে বন্ধু দেশ ছিল কি? রাশিয়া ছিল বাংলাদেশের অকৃত্রিম বন্ধু দেশ। তারপরে দেখি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সবচেয়ে বেশি সৈন্য কাজ করে কোন দেশের? জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সবচেয়ে বেশি সৈন্য কাজ করে নর্মালি বাংলাদেশের। অনেক সময় ইথিওপিয়া কাজ করে, পাকিস্তানের কাজ করে, তবে বাংলাদেশের সব সময় কম বেশি সবচেয়ে বেশি সৈন্য জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে থাকে। তবে এটা নর্মালি আপডেটেড হয়, বাট তোমাদের ইতিহাসের জন্য যদি প্রশ্ন আসে তাহলে এটা বাংলাদেশেরই হবে। পেরেস্ট্রাইকা নীতির প্রবক্তাকে? যখন যখন সোভিয়েত রাশিয়ার পতন হয়, তখন দুটো নীতির ভিত্তিতে সোভিয়েত রাশিয়া ভেঙে যায়। একটা হচ্ছে গ্লাসনস্ট, আর একটা হচ্ছে এই পেরেস্ট্রাইকা। তাহলে দুইটা নীতির ভিত্তিতে সোভিয়েত রাশিয়া ভেঙে যায়, এবং এই দুইটা নীতির প্রবক্তা ছিলেন সমাজতান্ত্রিক রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ছিলেন সমাজতান্ত্রিক রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট, এবং তিনি এই দুইটা নীতি দেন। তিনি গ্লাসনস্ট এবং পেরেস্ট্রাইকা, খোলামেলা আলোচনা এবং গঠনমূলক সমালোচনা, এই দুইটা নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন। এবং লোকজনের মুখ যখন তিনি একটা খোলার সুযোগ যখন তিনি দেন, তখন কি হয়? তখন আর এই ওই সোভিয়েত রাশিয়ার এক থাকার আর সুযোগ আসলে ছিল না, কারণ লোকজন সোভিয়েত রাশিয়ার এই তন্ত্রকে আর পছন্দ করতে পারছিল না।
নাগাসাকি শহর কোথায় অবস্থিত? আমি আগেই বলেছি যে নাগাসাকি শহর জাপানে অবস্থিত। হিরোশিমা এবং নাগাসাকি দুটো নিয়েই কথা হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে নাগাসাকি শহর হচ্ছে জাপানে অবস্থিত, হিরোশিমা নাগাসাকি দুটোই। জাপানের বড় দ্বীপগুলো হচ্ছে হোনশু, হোনশু, কিউশু, শিকুকু, আর হচ্ছে হোক্কাইডো। ঠিক আছে, এগুলো হচ্ছে জাপানের বড় দ্বীপ। নাগাসাকি, হিরোশিমা এগুলো হচ্ছে জাপানে অবস্থিত। হিটলার কোথায় জন্মগ্রহণ করেন? অ্যাডলফ হিটলার অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। অনেকেই এটা দেখেই জার্মানি দাগায় দিতে চায়, বাট জার্মানিটা কিন্তু আসলে ভুল। অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেছিলেন কোথায়? অস্ট্রিয়াতে। তবে অস্ট্রিয়ার বেশিরভাগ লোকজন জার্মান ভাষায় কথা বলে, সো অ্যাডলফ হিটলারও জার্মান ভাষাভাষী ছিলেন। ফ্রান্সে বাস্তিল দুর্গ কিসের প্রতীক ছিল? ফ্রান্সে বাস্তিল দুর্গ কিসের প্রতীক ছিল? অভিজাততন্ত্রের, রাজতন্ত্রের, গণতন্ত্রের, একনায়কতন্ত্রের? আমরা জানি যে এই যে বাস্তিল দুর্গ, যেটা এই বাস্তিল দুর্গ ছিল হচ্ছে কিসের প্রতীক? বাস্তিল দুর্গ ছিল হচ্ছে মূলত, বাস্তিল দুর্গ ছিল মূলত আমাদের এই ফ্রান্সে যে বিদ্যমান যে অভিজাততন্ত্র ছিল, সেই অভিজাততন্ত্রের প্রতীক কিন্তু ছিল। বাস্তিল দুর্গ ছিল ফ্রান্সের যে অভিজাততন্ত্র ছিল, সেই অভিজাততন্ত্রের প্রতীক। ঠিক আছে, ফ্রান্সের বাস্তিল দুর্গ ছিল, ফ্রান্সে বাস্তিল দুর্গ ছিল অভিজাততন্ত্রের প্রতীক। আচ্ছা, এরপরে আমরা দেখি শিল্প বিপ্লব শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? শিল্প বিপ্লব বা এই মানে রেভুলেশন কি বলে, ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্ট ব্লাঙ্কি। অগাস্ট ব্লাঙ্কি সর্বপ্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন। শিল্প বিপ্লব হয়েছিল লন্ডনে। কেন? যখন তোমার আবিষ্কার হয়, জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন এবং বাষ্প ইঞ্জিনের প্রচুর পরিমাণে প্রচার প্রসার হয়, তখন এই শিল্প বিপ্লব শব্দটি অগাস্ট ব্লাঙ্কি ব্যবহার করেন। শিল্প বিপ্লব মানে হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল একটা রেভুলেশন, ইন্ডাস্ট্রিয়াল বুম, চারিদিকে কলকারখানা হওয়া, হ্যাঁ, এই ব্যাপারগুলোকে বোঝায়। তারপরে বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন, আমরা বলেছি বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন কে? জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন। আর স্টিফেনসন কি? রেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। স্টিফেনসন কি আবিষ্কার করেছিলেন? রেল ইঞ্জিন। তাহলে রেল ইঞ্জিন আবিষ্কার করেছেন স্টিফেনসন, হ্যাঁ, রেল ইঞ্জিন আবিষ্কার করেছেন স্টিফেনসন। জেমস ওয়াট আবিষ্কার করেছেন বাষ্প ইঞ্জিন। তারপরে ওয়াটার ফ্রেম যন্ত্র, আর্করাইট হচ্ছে এই ওয়াটার ফ্রেম যন্ত্র, আর্করাইট আবিষ্কার করেন। তাহলে ওয়াটার ফ্রেম যন্ত্রকে আবিষ্কার করেন আর্করাইট, এই ওয়াটার ফ্রেম যন্ত্র আবিষ্কার করেন। নাটুয়াপাড়া গ্রামের শেফালি অন্যের কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করে। পূর্বে সে হাতে কাপড় সেলাই করলেও এখন সেলাই মেশিন দ্বারা কাপড় সেলাই করছে। তার রোজগারও আগের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে পাঠ্যপুস্তকের কোন বিষয়ের মিল রয়েছে সেটা জানতে চেয়েছে। তাহলে শেফালি কি করতো? আগে অন্যের কাপড় সেলাই করতো হাতে, এখন সে সেলাই করে মেশিনে। তাহলে বুঝতে পারতেছি যে কি পাইছে সে? মেশিন পাইছে। আর মেশিন দিয়ে কি হয়েছে? মূলত শিল্প বিপ্লব হয়েছে, যেটা আমরা পড়ছি। তাহলে শিল্প বিপ্লব হয়েছে এবং এই শিল্প বিপ্লবের কারণে কি হয়েছে? তার আয় বেড়েছে। তাহলে উক্ত বিপ্লব শেফালির জীবনে প্রত্যক্ষভাবে কি এনে দিয়েছিল? অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছিল। কারণ শিল্প বিপ্লবের ফলে শেফালি সহ শেফালির মতো যারা শ্রমিকেরা আছে, এই শ্রমিকেরা শিল্প বিপ্লবের ফলে তাদের আর্থিক মুক্তি ঘটেছিল। তার মানে আগে তারা যে কাজ করতো কম সময়ে, মানে বেশি সময় লাগিয়ে, এখন তারা কম সময়ে তার চেয়ে বেশি উৎপাদনমুখী হতে পেরেছে। অষ্টাদশ শতকে ফ্রান্সে কোন ধরনের শাসন ব্যবস্থা চালু ছিল? অষ্টাদশ শতকে ফ্রান্সে ছিল স্বৈরাচারী শাসন ব্যবস্থা, স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থা ছিল। এবং ওই সময় ফ্রান্সে এই যে বুর্বো রাজবংশ ছিল, বুর্বো, ঠিক আছে, বুর্বো রাজবংশ, এবং রাজা ষোড়শ লুই, কে? রাজা ষোড়শ লুই ছিল ওই সময় ফ্রান্সে, রাজা ষোড়শ লুই। এরপর দেখি ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল? ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল হচ্ছে সাম্য, মৈত্রী, স্বাধীনতা। এটা ছিল হচ্ছে ফরাসি বিপ্লবের মূল মন্ত্র। সাম্য, মৈত্রী, স্বাধীনতা, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। হ্যাঁ, সাম্য, মৈত্রী, স্বাধীনতা বা সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, যেটাই তোমরা বলো বা স্বাচ্ছন্দ্য বোধ করো। এবং এই স্লোগানটাই দিয়েছিলেন হচ্ছে জা জ্যাক রুশো, বিখ্যাত দার্শনিক। আই অ্যাম দ্য স্টেট, আই অ্যাম দ্য স্টেট শব্দের অর্থ হচ্ছে, আই অ্যাম দ্য স্টেট শব্দের অর্থ হচ্ছে আমি রাষ্ট্র। আই অ্যাম দ্য স্টেট শব্দের অর্থ কি? আই অ্যাম দ্য স্টেট শব্দের অর্থ হচ্ছে আমি রাষ্ট্র। তাইলে এই আমি রাষ্ট্র, এই কথাটি আসলে কে বলেছিলেন? আই অ্যাম দ্য স্টেট বা আমি রাষ্ট্র বলেছিলেন রাজা চতুর্দশ লুই। রাজা চতুর্দশ লুই বলেছিলেন
আমি রাষ্ট্র। এবং এই আমি রাষ্ট্র তিনি বলেছিলেন কারণ তিনি ক্ষমতাকে চরমভাবে আত্মীকরণ করেছিলেন। ক্ষমতাকে তিনি চরমভাবে আত্মীকরণ করেছিলেন এবং তার ক্ষমতা আত্মীকরণের অংশ হিসেবেই তিনি বলেছিলেন আমি রাষ্ট্র বা আই এম দ্য স্টেট। এরপরে ভার্সাই সন্ধিতে কতটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল? যখন ভার্সাই সন্ধির ব্যাপারে কথা আসে, এই ভার্সাইয়ে, ফ্রান্সের ভার্সাইয়ে যখন সন্ধির কথা আসে, সেই সন্ধির যে মানে কি বলে এটাকে, এই যে 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 চুক্তিটা হয়, সেই চুক্তির ওখানে 32টা দেশের প্রতিনিধি, মোট কতটি দেশের? 32টি দেশের প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করেছিল এবং এই 32 দেশের প্রতিনিধির উপস্থিতিতে এককভাবে জার্মানিকে দায়ী করা হয়েছিল। এরপর মাও সেতুং মূলত চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন। উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়? মাও সেতুং কি করছেন? চীনে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করছে। তাহলে মূল বিষয় সমাজতান্ত্রিক সরকার। চীন ছাড়া আমরা জানি রাশিয়াতে একটা সমাজতান্ত্রিক সরকার রয়েছে। কোথায় সমাজতান্ত্রিক সরকার রয়েছে? রাশিয়াতে একটা সমাজতান্ত্রিক সরকার রয়েছে এবং রাশিয়ার এই সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন হচ্ছে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। তাহলে আমরা নামটা একটু লিখি, ভ্লাদিমির ইলিচ, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, যিনি পুলিশের হাত থেকে পালিয়ে থাকার জন্যে যিনি ছদ্মনাম গ্রহণ করেছিলেন লেনিন। তাহলে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভের ছদ্মনাম হচ্ছে কি? লেনিন। লেনিন কিন্তু মূলত তার ছদ্মনাম, তার প্রকৃত নাম হচ্ছে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। তাহলে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ তার প্রকৃত নাম, ছদ্মনাম হচ্ছে লেনিন। হ্যাঁ, তিনি হচ্ছেন রাশিয়াতে বিপ্লব ঘটান, রুশ বিপ্লব। রুশ বিপ্লবের ফলে কি হয়? শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায় এবং জারতন্ত্র উচ্ছেদ হয়। হ্যাঁ, জারতন্ত্র উচ্ছেদ হয়। তাইলে 1 এবং 2 হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, কি কি? সমাজতন্ত্র মুক্তি পেল, শোষণহীন সমাজ প্রতিষ্ঠা হলো, জারতন্ত্র উচ্ছেদ হলো। নাৎসিবাদ শব্দটি কোন ব্যক্তির সাথে সাদৃশ্যপূর্ণ? নাৎসিবাদ শব্দটি অ্যাডলফ হিটলারের সাথে সম্পর্কিত। অ্যাডলফ হিটলার মূলত নাৎসিবাদের ধারক বাহক জনক, যাই আমরা বলতে চাই সেটাই আসলে মূলত অ্যাডলফ হিটলার। নাৎসিবাদ শব্দটি অ্যাডলফ হিটলারের সাথে সাদৃশ্যপূর্ণ। তারপরে দেখি, জনাব রফিক প্রথম জীবনে একজন চিত্রশিল্পী ছিলেন। পরবর্তীতে তিনি দাবানল নামে একটি পত্রিকার সম্পাদনা করেন। এক পর্যায়ে তিনি সরকারের রোষানলে পড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন। জনাব রফিক প্রথম জীবনে একজন চিত্রশিল্পী ছিলেন। পরবর্তীতে তিনি দাবানল নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। এক পর্যায়ে তিনি সরকারের রোষানলে পড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন। উদ্দীপকের রফিক সাহেবের সাথে পাঠ্য বইয়ের কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে? উদ্দীপকের রফিক সাহেবের সাথে পাঠ্য বইয়ের কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে? তাহলে এই যে চিত্রশিল্পী ছিলেন, পরবর্তীতে দাবানল নামে পত্রিকা সম্পাদনা করেন, আমরা জানি মুসোলিনি প্রথম জীবনে একইভাবে একজন সংস্কৃতিমনা ব্যক্তি ছিলেন এবং সেখান থেকে তিনি একটি পত্রিকা সম্পাদনা করেন। একটি পত্রিকা সম্পাদনা করেন। তাহলে সব কিছু কিন্তু মুসোলিনির সাথে মেলে। মুসোলিনি হচ্ছেন ইতালির বিশিষ্ট স্বৈরশাসক। ইতালির বিশিষ্ট স্বৈরশাসক, যিনি ফ্যাসিবাদের জনক। তিনি কিসের জনক? ফ্যাসিবাদের জনক হচ্ছেন মুসোলিনি। ঠিক আছে, ফ্যাসিবাদের জনক হচ্ছেন মুসোলিনি। দাবানল পত্রিকার সাথে মিল আছে মুসোলিনির পত্রিকা আবান্তি। মুসোলিনির পত্রিকার নাম কি ছিল? আবান্তি ছিল মুসোলিনির পত্রিকার নাম। তাহলে মুসোলিনির যে পত্রিকা আছে আবান্তি, সেটা হচ্ছে দাবানল পত্রিকার সাথে সেটার মিল রয়েছে। এরপরে হিটলারের উত্থানের কারণ কি? জার্মানির উপর আর্থিক শর্তারোপ, জার্মানির অস্ত্র বেশি ছিল, ভার্সাই চুক্তি। আসলে অ্যাডলফ হিটলারের উত্থানটা কেন হয়েছে সেটা যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে আমরা বুঝতে পারি অ্যাডলফ হিটলারের উত্থানের মূল কারণ হচ্ছে তার যে অপমান বা তার যে পরাজয়ের গ্লানি। আর এই অপমানের সাথে সম্পর্কিত হচ্ছে জার্মানির উপর আর্থিক শর্তারোপ করা এবং এই ভার্সাই চুক্তি। জার্মানির অস্ত্র বেশি ছিল, এটা মোটেও কোনো কারণ না। সুতরাং 1 এবং 3 হচ্ছে এখানে সঠিক উত্তর। অতএব বি, এই যে 1 এবং 3, এটাই হচ্ছে কি এখানে সঠিক উত্তর। কাজে হিটলারের উত্থানের কারণ হচ্ছে জার্মানির উপর আর্থিক শর্তারোপ করা এবং অন্যায়ভাবে ভার্সাই চুক্তি শর্তগুলো চাপিয়ে দেয়া। তারপরে দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশ কোনটি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশ হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া? না, কোনোটাই না। ইতালি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশ। আমরা জানি কে কে? ইতালি, জাপান, জার্মানি। জাপান, জার্মানি, জাপান, জার্মানি, ইতালি, এই তিনটা হচ্ছে অক্ষ শক্তির দেশ। শুরুতে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল 51 জন।
জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল 51 জন। এরা হচ্ছে জাতিসংঘের কি প্রতিষ্ঠাকালীন সদস্য। 51 জন কি জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য। আমরা একটু লিখি, 51 জন হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য। জাতিসংঘ দিবস হচ্ছে 24 অক্টোবর, কারণ 1945 সালের 24 অক্টোবর 1945 সালের 24 অক্টোবর 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস এটা প্রতিষ্ঠিত হয়। ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠা হয় 1945 সালের 24 অক্টোবর। 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। স্নায়ুযুদ্ধ কত সালে শুরু হয়? স্নায়ুযুদ্ধের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কোল্ড ওয়ার। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ নিয়ে আমাদের পড়তে হবে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ একদম শেষ হওয়ার পরপরই স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার শুরু হয়, এবং এই শুরু হওয়ার তারিখটা মূলত 1945, কারণ 1945-এ আমরা জানি যে কি প্রথম বিশ্বযুদ্ধ মানে স্নায়ুযুদ্ধ শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। এরপর আমরা যাই কোন দুই পরাশক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ হয়? দুইটা পরাশক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ হয়েছিল। স্নায়ুযুদ্ধ জিনিসটা কি? স্নায়ুযুদ্ধ হচ্ছে একদম যুদ্ধ হবে হবে অবস্থা, কিন্তু যুদ্ধ হচ্ছে না। তার মানে অনেক সময় দেখবা যে বাসে চলতে গেলে বাসে একজন লোক আর একজন লোকরে খালি মুখে মুখে বলে যে তোরে কিন্তু খাইছি, তোরে এখনই মারবো, তুই কিন্তু বস, আর কথা বলিস না। তারপরে মনে হয় যে ওরা একজন একজনের মেরেই ফেলবে, কিন্তু কেউ কারো গায়ে হাত দেয় না। এই যে ঘটনাটা ঘটে না, এটাই হচ্ছে মূলত স্নায়ুযুদ্ধ। তার মানে রাশিয়া, মানে তৎকালীন রাশিয়া এবং আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র যেটাই আমরা বলি, এরা করলো কি, এরা নিজেদের মধ্যে সকল বিষয়ে প্রতিযোগিতা শুরু করলো। নিজেদের মধ্যে সকল বিষয়ে এরা নানা প্রতিযোগিতা শুরু করলো, এবং এই প্রতিযোগিতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এই প্রতিযোগিতার কারণে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এই প্রতিযোগিতার কারণে শেষ পর্যন্ত দুই পক্ষেরই দারুণ ক্ষয়ক্ষতি হলো, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি। পরে মার্কিন যুক্তরাষ্ট্র তো ঠিকই তার পুঁজিবাদী অর্থনীতি দিয়ে টিকে থাকলো, কিন্তু সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তার পুঁজিবাদী অর্থনীতি দিয়ে মানে তার সমাজতান্ত্রিক অর্থনীতি দিয়ে টিকে থাকতে পারে নাই। ফলে রাশিয়ার পতন ঘটলো এবং স্নায়ুযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র বিজয়ী হলো। ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাটো কিন্তু এই স্নায়ুযুদ্ধের সময়কালের ঘটনা। ন্যাটো প্রতিষ্ঠিত হয় মূলত 1949 সালে। 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়। ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কি জিনিস? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটা 1949 সালে প্রতিষ্ঠিত হয়, এবং একজন আরেকজনকে মানে ব্যাকআপ দেয়া, ইউরোপের দেশগুলো একটা আরেকটাকে কি করবে? রক্ষা করবে বা ব্যাকআপ দিবে রাশিয়ার বিপক্ষে বা সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে, এটার চিন্তা করে ন্যাটো প্রতিষ্ঠিত হয়। তারপর আমরা দেখি সত্যাগ্রহ আন্দোলনের পথিকৃৎ কে ছিলেন? সত্যাগ্রহ আন্দোলন বা অহিংস আন্দোলনের পথিকৃৎ একজনই ছিলেন, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কিন্তু মহাত্মা নয়, তাকে মহাত্মা উপাধি দিয়েছেন কে? মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তাইলে মহাত্মা উপাধি তাকে কে দিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর দিলেন। তাইলে এই 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 মহাত্মা গান্ধী তাকে উপাধি দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর তার আসল নাম হচ্ছে কি? তার আসল নাম হচ্ছে মোহন দাস। মোহন দাস। তার বাড়ি কোন জায়গায়? তার বাড়ি হচ্ছে গুজরাট। গুজরাট হচ্ছে তার বাড়ি। তারপর দেখি নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার পান? নেলসন ম্যান্ডেলা নোবেল পুরস্কার পাইছেন 1993 সালে। জীবনের দীর্ঘ 27 বছর কারাবরণ করেছেন। 4664, ঠিক আছে, এটা ছিল হচ্ছে তার কয়েদি নাম্বার। এটা কি ছিল নেলসন ম্যান্ডেলার কয়েদি নাম্বার। 1993 সালে তিনি শান্তিতে নোবেল পান এফডব্লিউডি ক্লার্কের সাথে। এফডব্লিউডি ক্লার্ক হচ্ছেন দক্ষিণ আফ্রিকার সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট, তার সাথে যৌথভাবে নেলসন ম্যান্ডেলাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। বিপ্লব বলতে কি বোঝায়? বিপ্লব বলতে বোঝায় পুরাতনকে ভেঙে নতুনকে গ্রহণ করা। এটাই হচ্ছে মূলত কি বিপ্লব। বিপ্লব বলতে বোঝায় পুরাতনকে ভেঙে নতুনকে গ্রহণ করা, নতুন কোনো বিষয়কে একদম পুরাতনকে স্কিপ করে নতুন কোনো বিষয়কে সেই জায়গায় পুনঃস্থাপন করা, এটাই হচ্ছে বিপ্লব।
সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন কে? ম্যাক্সমিলিয়ান রোবস্পিয়ের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন, এবং এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন কেন তিনি? মানে নৈরাজ্যের রাজত্ব বা সন্ত্রাসের রাজত্ব, এটা হচ্ছে কি ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লবের সময়ের ঘটনা, ফরাসি বিপ্লবের সময়ের ঘটনা, এবং তিনি অসংখ্য মানুষকে গিলোটিনে মৃত্যুদণ্ড দেন। ফরাসি বিপ্লবের সময়কার ঘটনা, অসংখ্য মানুষকে তিনি, হ্যাঁ, অসংখ্য মানুষকে তিনি, এই ম্যাক্সমিলিয়ান রোবস্পিয়ার কি করেন, অসংখ্য মানুষকে তিনি মৃত্যুদণ্ড দেন। কিসে? গিলোটিনে। কিসে? গিলোটিন। তাহলে এই যে গিলোটিন, যেটা এই গিলোটিনটা কিন্তু একটা যন্ত্র যেটার মাধ্যমে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া যেত। এই যে উপর থেকে একটা ব্লেড পড়ে কেটে যাবে আর কি বললা। ব্ল্যাক হ্যান্ড কোন দেশে পরিচালিত হতো? ব্ল্যাক হ্যান্ড হচ্ছে একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী। ব্ল্যাক হ্যান্ড কি? একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী, যেটা পরিচালনা হতো কোত্থেকে? পরিচালিত হতো সার্বিয়া থেকে। হ্যাঁ, একটা উগ্র সন্ত্রাসবাদী বা উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী। উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী হচ্ছে ব্ল্যাক হ্যান্ড, এবং ব্ল্যাক হ্যান্ডের আক্রমণেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরুর মাল মশলা পায় আর কি সবাই। আচ্ছা, এরপরে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি প্রথম কোন দেশ দখল করে নেয়? প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি প্রথম লুক্সেমবার্গ নিয়েছিল। কি নিয়েছিল? লুক্সেমবার্গ। বাট এই লুক্সেমবার্গ তো তখন আলাদা দেশ ছিল না, ছিল বেলজিয়ামের ভেতরে। কাজেই প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি মূলত বেলজিয়ামকেই দখল করেছিল। পশ্চিমা শাসক গোষ্ঠীর সাথে প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক সংকট নিরসনে শেখ মুজিবুর রহমান তার বিখ্যাত ৬ দফা দাবি পেশ করেন। উদ্দীপকে উল্লেখিত দাবির মতো বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি দেশের রাষ্ট্রপ্রধান ১৪ দফা দাবি পেশ করেছিলেন। এই যে ১৪ দফা দাবি পেশ করেছিলেন, এই ১৪ দফা দাবি পেশ করেছিলেন উড্রো উইলসন। উড্রো উইলসন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন, তিনি ১৪ দফা দাবি দেন, এবং এই ১৪ দফা দাবি নিয়ে তিনি সারা বিশ্বে সফর করেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি খ্যাত, বাট মার্কিন যুক্তরাষ্ট্রে মানে তিনি উড্রো উইলসন কখনোই জাতিপুঞ্জের সদস্য হন নাই। মানে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই জাতিপুঞ্জের সদস্য হয় নাই, অথচ উড্রো উইলসন জাতিপুঞ্জের প্রধান উদ্যোক্তা বটে। উক্ত ১৪ দফার ভিত্তিতে কোন সন্ধি গড়ে উঠেছিল? মানে এই যে যে ১৪ দফা উড্রো উইলসন দিলেন, এই ১৪ দফার ভিত্তিতে ভার্সাই সন্ধি হয়েছিল। কি সন্ধি হয়েছিল? ভার্সাই চুক্তি হয়েছিল। এই ভার্সাই সন্ধি বা ভার্সাই চুক্তির মূল বিষয়ই ছিল হচ্ছে কি এই এই ১৪ দফার ব্যাপারটা। তারপরে দেখি বলশেভিক বিপ্লব সংঘটিত হওয়ার পটভূমি কোনটা ছিল? বলশেভিক বিপ্লব সংঘটিত হওয়ার পটভূমি ছিল কি? জারের স্বৈরশাসন ছিল। জারের স্বৈরশাসনের কারণেই বলশেভিক বিপ্লবের মানে সংঘটিত হওয়ার পটভূমি তৈরি হয়েছিল। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের মূল কাণ্ডারি কে ছিলেন? প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে কোথায়? প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে হচ্ছে রাশিয়াতে। রাশিয়াতে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে। রাশিয়াতে ১৯১৭ সালে। ঠিক আছে, রাশিয়াতে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে। ঠিক আছে। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ তথা লেনিন এই বিপ্লবের প্রধান কুশীলব হিসেবে নেতৃত্ব দেন। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ অথবা মানে ওরফে লেনিন, তিনি এই বিপ্লবের মূলত নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে হিটলারের গেস্টাপো বলতে, গেস্টাপো ছিল হিটলারের গোপন পুলিশ বাহিনী। কাজেই এই গোপন সহযোগী বাহিনী নয়, গোপন পুলিশ বাহিনী। অ্যাডলফ হিটলারের গোপন পুলিশ বাহিনী ছিল গেস্টাপো। গেস্টাপো হচ্ছে অ্যাডলফ হিটলারের গোপন পুলিশ বাহিনী। তারপরে জার্মানি জাতিপুঞ্জের সদস্যপদ ত্যাগ করে কত সালে? জার্মানি জাতিপুঞ্জের সদস্যপদ লাভ মানে জার্মানি জাতিপুঞ্জের সদস্যপদ কবে ত্যাগ করে এটা জানতে চেয়েছে। আমরা জানি জার্মানি ১৯৩৩ সালে, জার্মানি ১৯৩৩ সালে জাতিপুঞ্জের সদস্যপদ ত্যাগ করেছিলেন। জার্মানি জাতিপুঞ্জের সদস্যপদ ত্যাগ করে তাহলে কবে? ১৯৩৩ সালে। জার্মানি জাতিপুঞ্জের সদস্যপদ কেন ত্যাগ করেছিল? জার্মানির মূল কারণ ছিল, মানে জাতিপুঞ্জের সদস্যপদ ত্যাগ করার মূল কারণ ছিল জার্মানির যে মানে অহংবোধ। হ্যাঁ, জার্মানির অহংবোধ আমরা বলতে পারি। হ্যাঁ, জার্মানির অহংবোধ ছিল এটার জন্য মূলত দায়ী। অক্ষশক্তি গঠনের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কোন দেশ? অক্ষশক্তি গঠনের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল কোন দেশ? অক্ষশক্তি গঠনের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল জার্মানি। ঠিক আছে, জার্মানির মূল ইয়েটাই ছিল অক্ষশক্তি গঠন করা। ঠিক আছে, অক্ষশক্তি গঠন করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন কে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। উইনস্টন চার্চিল হচ্ছেন সেই প্রধানমন্ত্রী যিনি পরপর পরপর 4 বার এই
না, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ছিলেন পরপর 4 বার নির্বাচিত। বাট উইনস্টন চার্চিল ছিলেন দ্য বিগ থ্রির অন্তর্ভুক্ত। বিগ থ্রি যে বলা হইতো, বিগ থ্রি, এই বিগ থ্রির একজন ছিলেন উইনস্টন চার্চিল। জাতিসংঘের হৃৎপিণ্ড বলা হয়, জাতিসংঘের হৃৎপিণ্ড বলা হয় হচ্ছে এই যে নিরাপত্তা পরিষদ যেটা আছে, এই নিরাপত্তা পরিষদকে বলা হয় জাতিসংঘের হৃৎপিণ্ড। যত গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমাধান হয় কোথায়? নিরাপত্তা পরিষদে। নিরাপত্তা পরিষদের অপর নাম হচ্ছে স্বস্তি পরিষদ। কি নাম অপর নাম? স্বস্তি পরিষদ। নিরাপত্তা পরিষদের অপর নাম কি বলছি? স্বস্তি পরিষদ। নিরাপত্তা পরিষদের অপর নাম হচ্ছে স্বস্তি পরিষদ। এইটাকে ইউএনএসসি বা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল বলে। ঠিক আছে, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। জাতিসংঘের কোন সংস্থা শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি নিয়ে কাজ করে? এডুকেশন, সায়েন্স অ্যান্ড কালচার। তাহলে ইউএন অর্গানাইজেশন। তাহলে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে কি? ইউনেস্কো। ইউনেস্কো হচ্ছে সেই সংস্থা যেটা একাধারে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি নিয়ে কাজ করে। ক ও খ বিপরীত মতাদর্শের দুটি দেশ, কিন্তু দেশ দুটি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়, তাদের মধ্যে বিরোধ ঘটলেও বৃহৎ কোনো যুদ্ধ সংঘটিত হয় না। তাইলে ক আর খ দিয়ে এখানে কাকে বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে ইউএসএ এবং ইউএসএসআর এর মধ্যে, ইউএসএ এবং ইউএসএসআর এর মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলছে সেই স্নায়ুযুদ্ধকালীন সময়ের কথা। কাজে ইউএসএ এবং ইউএসএসআর এর স্নায়ুযুদ্ধের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এই স্নায়ুযুদ্ধ এখন কি বৃহৎ কোনো যুদ্ধ হয় না, তখন স্নায়ুযুদ্ধ চলে, একজন আরেকজনের সাথে কথা বন্ধ থাকে। উক্ত ঘটনার ফলে দুটি পরাশক্তির মধ্যে দ্বন্দ্ব চলমান থাকে, বিশ্ব দুটো শিবিরে বিভক্ত হয়ে পড়ে, সমাজতন্ত্র পুঁজিবাদের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। তিনটি সঠিক, 1, 2, 3, তিনটাই সঠিক। স্নায়ুযুদ্ধের কারণে এই তিনটাই ঘটেছিল, কাজে এখানে 1, 2 এবং 3 তিনটাই হবে সঠিক উত্তর। তারপরে দেখি স্নায়ুযুদ্ধ অবসানে সবচেয়ে বেশি কৃতিত্ব কার? স্নায়ুযুদ্ধ অবসানে যদি আমরা একক কৃতিত্ব ধরি তাহলে সেটা মিখাইল গর্বাচেভের। মিখাইল গর্বাচেভ ছিলেন সমাজতান্ত্রিক রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট। বলছি সমাজতান্ত্রিক রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট, যিনি গ্লাসনস্ট এবং পেরেস্ট্রয়কা দিয়েছিলেন। সমাজতান্ত্রিক রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট যিনি গ্লাসনস্ট এবং পেরেস্ট্রয়কা দিয়েছিলেন। প্রাচীন ভারতে বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল। প্রথম এক শ্রেণীভুক্ত ব্রাহ্মণ সম্প্রদায় সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করত। উদ্দীপকের ব্রাহ্মণদের সাথে প্রাক বিপ্লব ফ্রান্সের কোন সম্প্রদায়ের সাদৃশ্য রয়েছে? এটা অবশ্যই যাজক সম্প্রদায়ের সাদৃশ্য রয়েছে। যা মানে যেভাবে ইয়েরা তোমার হচ্ছে ব্রাহ্মণরা সুবিধা ভোগ করতো, যাজকরাও কি একইভাবে সুবিধা ভোগ করতো। ইভেন তারা কেউ মরে গেলেও চাঁদা নিত, মানে ওই যে তাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার কথা বলে, টিকিট দেওয়ার কথা বলে। মানে যাজকরা ছিল খুবই বদখত একটা শ্রেণী ফ্রান্সের ওই সময়। উক্ত সুবিধাভোগী শ্রেণীর উপার্জনের প্রধান মাধ্যম ছিল ওই যে বললাম যে ওই সময় তাদের প্রধান ইয়ে ছিল হচ্ছে মৃত্যুকর। কেউ মারা গেলে ওই যে তার যে খরচ খরচা আছে আর কি, সেই বিষয়গুলো এই যাজকরা নিত আর কি। মৃত্যুকর ছিল তাদের উপার্জনের প্রধান মাধ্যম। আমি উপনিবেশবাদী লোক নই, এই উক্তিটি কার? এই উক্তি হচ্ছে বিসমার্কের। বিসমার্ক হচ্ছেন জার্মানির একজন গুরুত্বপূর্ণ শাসক। বিসমার্ক কোন দেশের একজন গুরুত্বপূর্ণ শাসক? জার্মানির একজন গুরুত্বপূর্ণ শাসক। এবং তিনি বলেছেন যে আমি উপনিবেশবাদী লোক নই। কত সালে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে এবং শেষ হয়েছে 1918 সালে। মানে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ চূড়ান্তভাবে শেষ হয়েছে। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধ চূড়ান্তভাবে শেষ হয়েছে কবে? 1918 সালে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে কবে? প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে 1918 সালে। আচ্ছা, ত্রিশক্তি চুক্তির উদ্যোক্তা কে? ত্রিশক্তি চুক্তির উদ্যোক্তা কে? বিসমার্ক, উড্রো উইলসন, দ্বিতীয় উইলিয়াম, চার্চিল। যখন এই ত্রিশক্তি চুক্তি শুরু হয়েছে তখন বিসমার্ক ছিলেন জার্মানির চ্যান্সেলর। কাজেই ওই সময় বিসমার্কই হচ্ছে ত্রিশক্তি চুক্তির উদ্যোক্তা। জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিপুঞ্জ বা সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় 1920 সালে। তাহলে 1920 সালে জাতিপুঞ্জ বা সম্মিলিত জাতিপুঞ্জ এটা প্রতিষ্ঠা হয়। এই জাতিপুঞ্জ হচ্ছে কি লিগ অব নেশনস। হ্যাঁ, লিগ অব নেশনস বা জাতিপুঞ্জ। ঠিক আছে, এরপরে সামন্ত তত্ত্বের ভিত্তি কি ছিল? সামন্ত তত্ত্বের ভিত্তি ছিল হচ্ছে ম্যানর প্রথা। ম্যানর প্রথা ছিল সামন্ত তত্ত্বের ভিত্তি। তারপরের প্রশ্নে চলে যায়, ইউটোপিয়াজম কি? ইউটোপিয়াজম হচ্ছে কি? ইউটোপিয়াজম হচ্ছে কল্পনাবাদ। কল্পনাকে
প্রমোট করা, কল্পনাকে প্রমোট করা, এমন কল্পনা করা যেখানে আসলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কল্পনা করা যেখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সমস্যাহীন পৃথিবীর কল্পনা, সমস্যাহীন পৃথিবী বা সমাজের কল্পনা হচ্ছে কি, সমস্যাহীন পৃথিবী বা সমাজের কল্পনা হচ্ছে ইউটোপিয়াজম। ঠিক আছে। তারপরে দেখি লেনিন কাদের নিয়ে লাল রক্ষী বাহিনী গড়ে তুলেছিলেন। লেনিন মূলত শ্রমিকদেরকে নিয়ে, যে শ্রমিক সমাজ আছে সেই শ্রমিক সমাজকে নিয়ে এই লাল রক্ষী বাহিনী লেনিন গড়ে তুলেছিলেন। তাহলে লাল রক্ষী বাহিনীটা গড়ে তুলেছিলেন শ্রমিক শ্রেণীর সদস্যদেরকে নিয়ে। নাৎসিবাদ শব্দটি কোন ব্যক্তির সাথে, নাৎসি শুনলেই তো অ্যাডলফ হিটলারের নাম আসে। নাজি পার্টির যিনি করেছেন আর কি, অ্যাডলফ হিটলার। হ্যাঁ, জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলার, যাকে ফুয়েরার, যার উপাধি হচ্ছে ফুয়েরার বা সর্বময় ক্ষমতার অধিকারী আর কি। ঠিক আছে। তাহলে এই ফুয়েরার, অ্যাডলফ হিটলার যিনি জার্মানির স্বৈরশাসক, তিনি হচ্ছেন এই নাৎসিবাদকে প্রমোট করেছেন। আর বেনিতো মুসলিনি কি করেছেন, ফ্যাসিবাদকে প্রমোট করেছেন। বেনিতো মুসলিনি করেছেন ফ্যাসিবাদকে প্রমোট। ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটে কিভাবে? ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটে কিসের মাধ্যমে? আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে ভৌগোলিক সাম্রাজ্যবাদের একদম টোটালি অবসান ঘটে। ভৌগোলিক সাম্রাজ্যবাদ বলে আর কিছু আসলে থাকে না। কিসের মাধ্যমে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে এই ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটে। তারপরে কোন দেশের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে? কোন দেশের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে সেটা জানতে চেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে হচ্ছে জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে। জাপান একদম চূড়ান্তভাবে আত্মসমর্পণ করে। ওই যে বলেছি যে দিনটা ভিজে ডে ছিল, হিরোশিমা নাগাসাকিতে বোমা হামলার পরে জাপান আত্মসমর্পণে বাধ্য হয়। প্রথম বিশ্বযুদ্ধে প্রথমে ইনফ্লুয়েঞ্জা ধরা পড়েছিল আমেরিকাতে। ইনফ্লুয়েঞ্জা ধরা পড়েছিল কোথায়? আমেরিকাতে ইনফ্লুয়েঞ্জা ধরা পড়ে এবং তারপরে এটা আস্তে আস্তে অনেক জায়গাতে ছড়িয়ে পড়ে। অভিজাত শ্রেণী কৃষক শ্রেণীর উপর নির্যাতন বাড়িয়ে দেয় কেন? অভিজাত শ্রেণী কৃষক শ্রেণীর উপর নির্যাতন বাড়িয়ে দেয় সবসময় আরও বিলাসী জীবনযাপনের জন্যে। কিভাবে তারা আরও বিলাসী জীবনযাপন করবে? যত বেশি তারা মনে করে যে শোষণ করতে পারবে, হ্যাঁ, ততই তারা কি করতে পারবে? বিলাসী জীবনযাপন করতে পারবে। আসলে আলটিমেটলি বিলাসী জীবনযাপনই হচ্ছে উদ্দেশ্য। ফ্রান্সে গণপরিষদ গঠন করা হয় কেন? ফ্রান্সে গণপরিষদ গঠন করা হয়েছিল কৃষকদের উন্নতির জন্য। ঠিক আছে, কৃষকদের সরি জনগণের অধিকার আদায়ের জন্য। কিসের জন্যে? জনগণের অধিকার আদায়ের জন্য হচ্ছে ফ্রান্সে ফ্রান্সে গণপরিষদ গঠন করা হয়েছিল জনগণের অধিকার আদায়ের জন্যে বা জনগণের কথা বলবার জন্যে। ফরাসি বিপ্লবের পরে গণপরিষদ গঠন করা হয়েছিল। ভার্সাই অবশ্যই ফ্রান্সে অবস্থিত। ফ্রান্সের যে ভার্সাই চুক্তি আছে সেই ভার্সাই চুক্তির ভার্সাই শহর, হল অফ মিরর, হ্যাঁ, শ্যাতো, এগুলো কোথায়? এগুলা সব ভার্সাই বা এগুলো সব ফ্রান্সে অবস্থিত। এরপর হিটলার মুসোলিনি কত সালে অক্ষশক্তি চুক্তিতে স্বাক্ষর করেন? হিটলার এবং মুসোলিনি দুইজন এই অক্ষশক্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন কত সালে সেটা জানতে চেয়েছে। হ্যাঁ, এই হিটলার এবং মুসোলিনি অক্ষশক্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন 1934 সালে, তাই না? অক্ষশক্তি চুক্তিতে, হ্যাঁ, হিটলার এবং মুসোলিনি কত সালে অক্ষশক্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন? আমরা জানি অ্যাডলফ হিটলার এবং স্যার বেনিতো মুসোলিনি, সিনর মুসোলিনি 1934 সালে এই অক্ষশক্তি চুক্তিতে স্বাক্ষর করেন। আচ্ছা, এই যে অক্ষশক্তি চুক্তির মূল কথা কি? এই যে একটা অক্ষশক্তি গঠিত হবে, এটাই তো অক্ষশক্তি চুক্তির মূল কথা, তাই না? একটা কি অক্ষশক্তি গঠিত হবে, এটাই তো অক্ষশক্তি চুক্তির মূল কথা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে দেখি যে ট্রুম্যান ডক্ট্রিন কোন দেশের বিরুদ্ধে? ট্রুম্যান ডক্ট্রিন কোন দেশের বিরুদ্ধে? ট্রুম্যান ডক্ট্রিন কোন দেশের বিরুদ্ধে প্রয়োগ করা হয়? ট্রুম্যান ডক্ট্রিন প্রয়োগ করা হয় রাশিয়ার বিরুদ্ধে। ট্রুম্যান ডক্ট্রিন প্রয়োগ করা হয় রাশিয়ার বিরুদ্ধে। একদম স্নায়ুযুদ্ধকালীন সময়ের টুল ছিল এগুলা। হ্যাঁ, অনেক ডিটেল আসলে এখন পড়ানোর সুযোগ নেই, কিন্তু ট্রুম্যান ডক্ট্রিন রাশিয়ার বিরুদ্ধে প্রয়োগ করা হয়। কোল্ড ওয়ার শব্দটি সর্বপ্রথম সংবাদপত্রে ব্যবহার করেন কে? কোল্ড ওয়ার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান নামে একজন সাংবাদিক ছিলেন। তিনি কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ এই কথাটা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। তোষণ নীতি বলতে কি বোঝায়? তোষণ নীতি বলতে বোঝায় সন্তুষ্ট করার নিয়ম। তোষণ নীতি কি? তোষণ নীতি হচ্ছে সন্তুষ্ট করার নিয়ম, হচ্ছে তোষণ নীতি। পেরেস্ট্রাইকা শব্দের অর্থ হচ্ছে উদার নীতি। পেরেস্ট্রাইকা শব্দের অর্থ কি? পেরেস্ট্রাইকা শব্দের অর্থ হচ্ছে উদার নীতি। ঠিক আছে, উদার মন, মানে উদার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া, সেটাই হচ্ছে কি
পেরেস্ট্রাইকা। ঠিক আছে, এ কিং ইজ অ্যাকাউন্টেবল ফর হিজ কন্ডাক্ট অনলি টু গড, মানে একজন রাজাকে তার কৃতকর্মের জন্য কেবল ঈশ্বরের কাছে জবাবদিহি থাকতে হয়, মানে মানে ঈশ্বরের কাছে ওই যে জবাবদিহি করতে হয় আর কি। এইটা বলেছেন কে? রাজা পঞ্চদশ লুই। রাজা পঞ্চদশ লুই বলেছিলেন যে আমাদের যে ইয়েরা থাকে, মানে রাজা অবশ্যই অন্য কারো কাছে জবাবদিহি করবেন না, শুধুমাত্র গডের কাছে জবাবদিহি করবেন। ফরাসি বিপ্লবের সাথে কোন দার্শনিক মানব জাতির বিবেক আখ্যা পেয়েছিলেন? মানব জাতির বিবেক বলা হয় তো ভলতেয়ারকে। ভলতেয়ারকে কেন মানব জাতির বিবেক বলা হয় এটা তোমাদেরকে বুঝতে হবে। ভলতেয়ারকে মানব জাতির বিবেক বলা হয় কারণ ভলতেয়ার একটা অসাধারণ মানে ডায়ালগ ভলতেয়ার দিয়েছেন তার জীবদ্দশায়। ভলতেয়ার বলেছেন যে তোমার তোমার মত প্রকাশের না, তোমার মতের সাথে আমার মতের মিল নাই থাকতে পারে, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্যে আমি আমার জীবন দিতে প্রস্তুত। তাহলে ভলতেয়ার কি বললেন? বললেন যে তোমার মতের সাথে আমার মতের মিল নাই হতে পারে। ভলতেয়ার বললেন কি? বললেন তোমার মতের সাথে আমার মতের মিল নাই হতে পারে, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত। এই কারণে তাকে মানব জাতির বিবেক বলা হয়। প্যারিস সম্মেলনে কয়টি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? প্যারিস সম্মেলনে 5টি সন্ধি স্বাক্ষরিত হয়। কয়টি? 5টি। তারপরে ন্যাটোর সদস্য সংখ্যা 32। এটা কিন্তু বাড়তে পারে কমতে পারে, ঠিক আছে, এটা কিন্তু ভ্যারিয়েবল। ঠিক আছে, ন্যাটোর সদস্য সংখ্যা হচ্ছে 32। হিটলার রচিত মেইন ক্যাম্প শব্দের প্রধান উপজীব্য কি? মেইন ক্যাম্পের প্রধান উপজীব্য হচ্ছে নাৎসিবাদ। নাৎসিবাদ হচ্ছে মেইন ক্যাম্পের প্রধান উপজীব্য বিষয়। নাৎসিবাদকে তিনি প্রমোট করেছেন, নাৎসিবাদ সম্পর্কে তিনি বলতে চেয়েছেন। হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার নাম হচ্ছে লিটল বয়। লিটল বয় হচ্ছে হিরোশিমায়, আর ফ্যাটম্যান কোথায়? ফ্যাটম্যান হচ্ছে নাগাসাকিতে। তাহলে ফ্যাটম্যান হচ্ছে কোন জায়গায়? নাগাসাকিতে নিক্ষিপ্ত, হ্যাঁ, পারমাণবিক বোমা। লিটল বয় হচ্ছে হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমা। তারপরে দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে 1945 সালের 2রা সেপ্টেম্বরে। 1945 সালের 2রা সেপ্টেম্বরে যে জাপান আত্মসমর্পণ করে, এই দিনটাকেই ভিজে ডে বলা হয়, বা ভিক্টরি ওভার জাপান ডে বলা হয়, বা জাপান বিজয় দিবস বলা হয়। ঠিক আছে, এই যুদ্ধের মানে এই 2রা সেপ্টেম্বর হচ্ছে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। তারপরে হলোকাস্ট কি? হলোকাস্ট হচ্ছে ইহুদিদেরকে নিধন করা, ইহুদিদেরকে গ্যাস চেম্বারে আটকায়ে দাস শিবিরে নিয়ে নির্যাতন করে ইহুদিদেরকে হত্যা করাটা হচ্ছে মূলত কি? হলোকাস্ট। হলোকাস্টকে অনেকেই কাল্পনিক ঘটনা বলতে চান, অনেকে বলতে চান যে না কাল্পনিক না, তবে যে পরিমাণ বলা হয় সেই পরিমাণ না, বা কেউ কেউ বলতে চান যে হ্যাঁ অনেক হিউজ মেরে ফেলা হয়েছে। ঠিক আছে, এইভাবে অনেকে অনেকভাবে এই হলোকাস্টকে মানে সংজ্ঞায়িত করে থাকেন বা বলে থাকেন। এরপরে জাতিসংঘ গঠন প্রক্রিয়ায় সর্বশেষ পদক্ষেপ কোনটা? জাতিসংঘ গঠন প্রক্রিয়ায় সর্বশেষ পদক্ষেপ হচ্ছে কোনটা? সান ফ্রান্সিসকো সম্মেলন যেটা আছে, এই সান ফ্রান্সিসকো সম্মেলনকে আমরা বলতে পারি জাতিসংঘ প্রতিষ্ঠার সর্বশেষ, জাতিসংঘ প্রতিষ্ঠার সর্বশেষ স্টেপ হচ্ছে কোনটা? এই সান ফ্রান্সিসকো সম্মেলন। এটা আমরা মোটামুটি বলতে পারি। এরপরে দেখি বর্তমান বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের কোন পরিষদের কাজ নেই? ওসি পরিষদের কাজ নেই। ওসি পরিষদের কাজ হচ্ছে বিভিন্ন দেশ বা বিভিন্ন অঞ্চল যেগুলোর স্বাধীনতার জন্য হেল্প লাগবে সেগুলোকে স্বাধীনতার জন্য হেল্প করা, এটা ছিল ওসি পরিষদের কাজ। বর্তমানে এটার আসলে কোনো কাজ নেই। ফকল্যান্ড যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? ফকল্যান্ড যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? ফকল্যান্ড যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে, এবং এখনো আমরা সেটার প্রমাণ পাই যে আর্জেন্টিনা ইংল্যান্ডের সাথে জিতে লিখেছে যে ফকল্যান্ড হচ্ছে কার? আর্জেন্টিনার। কি বলেছে? বলেছে ফকল্যান্ড হচ্ছে কার? আর্জেন্টিনা। এটা একটা পুরোপুরি রাজনৈতিক বিষয়, তবে ফকল্যান্ড কিন্তু এখনো কার? ইংল্যান্ডের দখলে রয়েছে। সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় কত সালে? সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে
সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয় কত সালে সেটা জানতে চাইছে। সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয় 1990 সালে। সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে দেয়া হয়। সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে দেওয়া হয় 1990 সালে। তারপরে পলিসি অফ অ্যাপি অ্যাপিজমেন্ট এর প্রবক্তা, পলিসি অফ অ্যাপিজমেন্টের প্রবক্তা কে ছিলেন? পলিসি অফ অ্যাপিজমেন্টের প্রবক্তা ছিলেন নেভিল চেম্বারলিন। নেভিল চেম্বারলিন ছিলেন পলিসি অফ অ্যাপিজমেন্টের প্রবক্তা। এরপরে ফরাসি বিপ্লবের অমর বাণী হিসেবে পরিচিত, ফরাসি বিপ্লবের অমর বাণী হিসেবে পরিচিত বলেছি সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব না, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। সাম্য, মৈত্রী, স্বাধীনতা হচ্ছে ফরাসি বিপ্লবের অমর বাণী। ঠিক আছে, তাহলে সাম্য, মৈত্রী, স্বাধীনতা হচ্ছে ফরাসি বিপ্লবের অমর বাণী। ঠিক আছে, এরপরে কত খ্রিস্টাব্দে জাপান পার্ল হারবার আক্রমণ করে? জাপান পার্ল হারবার আক্রমণ করে 1941 সালে। পার্ল হারবার হচ্ছে যুক্তরাষ্ট্রের কি? যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে অবস্থিত। কোথায়? যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের এই পার্ল হারবার অবস্থিত। তারপরে আমরা দেখি দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটির রচয়িতাকে। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটির রচয়িতা হচ্ছে চার্লস মন্টেস্কু। পার্সিয়ান লেটার্স এইটার রচয়িতা হচ্ছেন কে? চার্লস মন্টেস্কু হচ্ছেন একজন বিখ্যাত দার্শনিক, লেখক, বুদ্ধিজীবী। হ্যাঁ, তিনি হচ্ছেন দ্য পার্সিয়ান লেটার্স এই গ্রন্থটির রচয়িতা। মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ। তাহলে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ, এটা কে বলেছেন? এটা বলেছেন হচ্ছে জ্যাক রুশো। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ, এটা বলেছেন জ্যাক রুশো। ঠিক আছে, এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় আমরা জানি 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। ঠিক আছে, তারপরে কোন গ্রন্থটিকে নাৎসিবাদের চিন্তা ভাবাদর্শের বাইবেল রূপে পরিগণিত করা হয়? নাৎসি ভাবাদর্শের বাইবেল বলা হয় মেইন ক্যাম্পকে। মেইন ক্যাম্প হচ্ছে নাৎসি মতাদর্শের বাইবেল, এইটাকে বলা হয়। এটা রচনা করেছেন কে? অ্যাডলফ হিটলার। এবং অ্যাডলফ হিটলার তো নিজেই নাৎসিবাদের মোটামুটি জনক আর কি। তাহলে অ্যাডলফ হিটলার হচ্ছে এই নাৎসিবাদের জনক। মেইন ক্যাম্প, হ্যাঁ, তার গ্রন্থ। কত সালে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়? আগেই বলেছি 24 অক্টোবর 1945 জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। 24 অক্টোবর 1945 এই দিনটাকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। 24 অক্টোবর 1945কে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। একাধিক রাষ্ট্রের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হলে মীমাংসা করা যায় আন্তর্জাতিক আদালতে। একাধিক রাষ্ট্রের মধ্যে বিভেদ নিয়ে আলোচনা করা যায় কোথায়? আন্তর্জাতিক আদালতে। আন্তর্জাতিক আদালত হচ্ছে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, যেটা অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। তাহলে নেদারল্যান্ডের হেগ শহরে হচ্ছে এই আন্তর্জাতিক আদালত অবস্থিত, আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। জাতিসংঘের কোন সংস্থা শরণার্থীদের নিয়ে কাজ করে? জাতিসংঘের কোন সংস্থা শরণার্থীদের নিয়ে কাজ করে? রিফিউজিদেরকে নিয়ে কাজ করে। ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস, এটাই হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা হচ্ছে এটা। ওকে, তারপরে চলে যাই। সোভিয়েত ইউনিয়ন পতনের ফলে স্বাধীন হয়েছে কোনটা? সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে স্বাধীন হয়েছে উপরে সবগুলো, একদম সবগুলো এখানে স্বাধীন হয়েছে। মধ্য এশিয়ার মুসলিম রাষ্ট্র, বাল্টিক অঞ্চলের রাষ্ট্র, এগুলো সব স্বাধীন হয়েছে। মধ্য এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলোতে আমরা জানি, হ্যাঁ, তুর্কিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান। ঠিক আছে, এগুলো সব কি কিসের মধ্যে ছিল? সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল। বাল্টিক অঞ্চলের রাষ্ট্র, এই যে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের মধ্যে। পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো সব ছিল সোভিয়েত ইউনিয়নের মধ্যে। কাজে উপরে সবগুলো, এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে ক্যাপিটেশন কি? ক্যাপিটেশন হচ্ছে কি? ক্যাপিটেশন হচ্ছে মূলত এক ধরনের, ক্যাপিটেশন হচ্ছে মূলত এক ধরনের কি? আয়কর, তাই না? ক্যাপিটেশন হচ্ছে মূলত এক ধরনের আয়কর, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ক্যাপিটেশন হচ্ছে মূলত এক ধরনের আয়কর। কোর্ট নোবিলিটির অন্তর্ভুক্ত কোনটা? কোর্ট নোবিলিটির অন্তর্ভুক্ত হচ্ছে বনেদি অভিজাত যারা, এরা হচ্ছে কোর্ট নোবিলিটির অন্তর্ভুক্ত। বনানী অভিজাত মানে বনেদি অভিজাত যারা, এরা হচ্ছে কোর্ট নোবিলিটির অন্তর্ভুক্ত। রাজার ডিভাইন পাওয়ার তত্ত্ব অস্বীকার করেন কে? মন্টেস্কু রাজার ডিভাইন পাওয়ার অস্বীকার করেন। মন্টেস্কু ছাড়া আসলে এইরকম প্রভাবশালী আর কেউ ওই সময় ছিল না যে রাজার ডিভাইন পাওয়ার বা রাজার যে স্বর্গীয় ক্ষমতা রয়েছে সেই স্বর্গীয় ক্ষমতা অস্বীকার করতে পারেন। মহাদেশীয় ব্যবস্থা চালু করেন কে? মহাদেশীয় ব্যবস্থা চালু করেছিলেন নেপোলিয়ন। নেপোলিয়ন বোনাপার্ট, যাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। কি বলা হয়? ফরাসি বিপ্লবের, ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয়। যিনি জন্মগ্রহণ করেছেন কোথায়? জন্মগ্রহণ করেছেন কোর্সিকাতে। হ্যাঁ, জন্মগ্রহণ করেছেন কোর্সিকাতে। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রথম যাকে নির্বাসনে দেওয়া হয়েছে কোথায়? সেন্ট এলবা দ্বীপে।
সেন্ট এলবাতে প্রথম নির্বাসন, আর মৃত্যু হচ্ছে কোথায়? সেন্ট হেলেনাতে। হ্যাঁ, সেন্ট হেলেনাতে। তাহলে এই যে সেন্ট কোর্সিকা, এলবা, হেলেনা, এই তিনটা দ্বীপ নেপোলিয়নের জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোন দেশ ত্রিশক্তি আতাতের অন্তর্ভুক্ত নয়? এইটা একদম চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, এই ত্রিশক্তি আতাতের অন্তর্ভুক্ত নয় কোনটা? ত্রিশক্তি আতাতের অন্তর্ভুক্ত নয় এখানে ইংল্যান্ড, তাই না? এই কি বলি, এই জার্মানি। এটা এখানে চোখ বন্ধ করে বলে দেয় যে ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড তিনটা হচ্ছে ত্রিশক্তি আতাত, এই তিনটাকে নিয়ে ত্রিশক্তি আতাত হইছে, কাজে জার্মানি এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। ভার্সাই সন্ধি দ্বারা ক্ষতিগ্রস্ত দেশ কোনটি? ভার্সাই সন্ধি দ্বারা ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে জার্মানি। ভার্সাই সন্ধি দিয়ে জার্মানিকে এককভাবে ক্ষতিপূরণের আয়তায় নিয়ে আসা হয়, জার্মানিকে এককভাবে যুদ্ধের জন্য দায়ী করা হয় এবং জার্মানি ক্ষতিগ্রস্ত হয়। ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো পুরোপুরি একটা সামরিক জোট, ন্যাটো একদম পুরোপুরি একটা সামরিক জোট, এবং ন্যাটোতে যে আর্টিকেল 5 রয়েছে, এই আর্টিকেল, ন্যাটোর আর্টিকেল 5-এ বলা হচ্ছে যে যদি ন্যাটোভুক্ত কোনো দেশ আক্রান্ত হয় তাহলে এটা পুরো ন্যাটোভুক্ত সকল দেশকে আক্রান্ত করার শামিল, সুতরাং সকল দেশ এখানে অংশগ্রহণ করবে যুদ্ধে। হোয়াট ইজ টু বি ডান, হোয়াট ইজ টু বি ডান, এই গ্রন্থের লেখককে, হোয়াট ইজ টু বি ডান এই গ্রন্থের লেখক হচ্ছেন লেনিন। লেনিন হচ্ছেন এই গ্রন্থের লেখক। হোয়াট ইজ টু বি ডান, কি করা উচিত, এটা হচ্ছে লেনিন এই গ্রন্থ লিখেছেন। আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কত সালে? আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় 1941 সালে। প্রিন্সেস অফ ওয়েলস নামক রণতরীতে আটলান্টিক সনদ স্বাক্ষর হয়। হ্যাঁ, আটলান্টিক চার্টার বা আটলান্টিক সনদ স্বাক্ষর 1941 সালে প্রিন্সেস অফ ওয়েলস নামক রণতরীতে। হ্যাঁ, এই আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। কোন সম্মেলনে প্রথম ইউনাইটেড নেশন শব্দটি ব্যবহৃত হয়? ইউনাইটেড নেশন এই শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয় ওয়াশিংটন সম্মেলনে। ওয়াশিংটন সম্মেলনে সর্বপ্রথম ইউনাইটেড নেশন এই শব্দটি ব্যবহৃত হয় এবং বলা হয় এইখানে ইউনাইটেড নেশনের নামকরণ করা হয়েছে। বলা হয় ইউনাইটেড নেশনের নামকরণ করা হয়েছে, এবং নামকরণ করেছেন কে? বলা হয় ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এই নামকরণটা করেছেন। কে করেছেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এই নামকরণটা করেছেন। এরপরে আমরা দেখি সান ফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশের, সান ফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশের প্রতিনিধি মিলিত হয়? 50টি দেশের প্রতিনিধি সান ফ্রান্সিসকো সম্মেলনে মিলিত হয়, এবং এইখানে হচ্ছে জাতিসংঘ সনদ এটা স্বাক্ষরিত হয়, জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। হ্যাঁ, সান ফ্রান্সিসকো সম্মেলনে 50 জন ছিল, পরে পোল্যান্ড পরে স্বাক্ষর করেছে, কিন্তু পোল্যান্ড সহ 51 জন, মানে 51টা দেশের এই হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য বলে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কত? আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা হচ্ছে 15 জন। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা 15 জন, যাদের মেয়াদ 9 বছর করে। মেয়াদ কত বছর? মেয়াদ 9 বছর করে। ঠিক আছে, এক একজন 3 বছর সভাপতি, সভাপতি থাকে এক একজন 3 বছর করে, তাহলে সভাপতির মেয়াদ হচ্ছে কত? 3 বছর করে। ঠিক আছে, আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা হচ্ছে 15, যাদের মেয়াদ হচ্ছে 9 বছর করে। তারপর নিচের কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয়? জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয় ফার্সি। এছাড়া এখানে যেগুলো আছে এগুলো জাতিসংঘের আরবি, চাইনিজ, ইংরেজি, এগুলো হচ্ছে জাতিসংঘের অফিসিয়াল বা দাপ্তরিক ভাষা। ফার্সি কিন্তু দাপ্তরিক ভাষা নয়। জাতিসংঘ দিবস 24 অক্টোবর, জাতিসংঘ দিবস, এটা তো আমরা আগেই বলেছি, 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস। ওয়ারশ প্যাক্ট কবে স্বাক্ষরিত হয়? ন্যাটোর বিপরীতে ওয়ারশ প্যাক্ট স্বাক্ষরিত হয় ন্যাটোর বিপরীতে। ন্যাটো যেমন তোমার হচ্ছে, ন্যাটো যেমন ছিল হচ্ছে তোমার ইয়ের পক্ষে, এটাকে কি বলে, এই তোমার মানে সোভিয়েত, আরে কি বলে তোমার হচ্ছে ওই রাশিয়ার বিরুদ্ধে যে দেশগুলো ছিল, ঠিক আছে, তারা যেমন ছিল হচ্ছে তোমার মানে এই 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 তোমার হচ্ছে ন্যাটোর পক্ষে, তেমনিভাবে ওয়ারশ প্যাক্টের পক্ষে ছিল হচ্ছে ওয়ারশ প্যাক্টের পক্ষে ছিল হচ্ছে রাশিয়া। এখন ওয়ারশ হচ্ছে পোল্যান্ডের রাজধানী, ঠিক আছে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশ। সেই পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে 1955 সালে এই দেশগুলো, মানে যারা সোভিয়েত রাশিয়ার পক্ষে ছিল বা রাশিয়ার মিত্র যে দেশগুলো ছিল, তারা এক জায়গায় হয় এবং এক জায়গায় হয়ে তারা ওয়ারশ প্যাক্টে স্বাক্ষর করে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ারশ চুক্তি স্বাক্ষরের ঘটনা। আইএলওর সদর দপ্তর কোথায়? আমরা জানি যে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোন জায়গায়? নিউ ইয়র্ক, প্যারিস, রোম, জেনেভা। আমরা জানি রোমে সাধারণত হয় কোনগুলো? রোমে সাধারণত হয় এমন দেশগুলোর সদর দপ্তর, মানে এমন সংস্থাগুলোর সদর দপ্তর যেগুলো সাধারণত খাদ্য নিয়ে কাজ করে বা কৃষি নিয়ে কাজ করে। ঠিক আছে, খাদ্য নিয়ে বা কৃষি নিয়ে কাজ করে এরকম ইয়েগুলো হচ্ছে কোথায়? এরকম সংস্থাগুলোই হচ্ছে তোমার, হ্যাঁ, আচ্ছা, এমন সংস্থাগুলো হচ্ছে রোমে। নিউ ইয়র্কে মূলত জাতিসংঘের
মানে যে তোমার হচ্ছে শিক্ষা বিজ্ঞান এগুলোর হচ্ছে নিউ ইয়র্কে। তাইলে জেনেভাতে যেটা, জেনেভাতে হচ্ছে কি আইএলওর সদর দপ্তর, লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের ভোট কতটি। জাতিসংঘের প্রত্যেকটা সদস্য রাষ্ট্রের ভোট হচ্ছে একটা করে, প্রত্যেকটা, কে ইম্পর্টেন্ট কে কম ইম্পর্টেন্ট ইট ডাজেন্ট ম্যাটার, প্রত্যেকের ভোট হচ্ছে একটা করে। জাতিসংঘের প্রস্তাবক কে? জাতিসংঘের প্রস্তাবক নিয়ে দুইটা মত পাওয়া যায়। জাতিসংঘের প্রস্তাবক অনেকেই বলে থাকেন চার্চিল জাতিসংঘের প্রস্তাবক, অনেকেই বলেন যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘের প্রস্তাবক, বাট দুজনই আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার ভোট রুজভেল্টের পক্ষে যায়। ঠিক আছে, তারপরে ন্যাটো জোট কোন দেশের নেতৃত্বে গঠিত হয়? ন্যাটো জোট গঠিত হয় কোন দেশের নেতৃত্বে? ন্যাটো জোট গঠিত হয় হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। যুক্তরাষ্ট্র এবং তার ঘনিষ্ঠ মিত্ররা এই ন্যাটো, মানে ন্যাটোর তোমার হচ্ছে মূল ইয়ে হোল্ডার, এটা কি বলে, মানে তোমার এই ফ্ল্যাগ হোল্ডার আর কি। কত সালে বার্লিন অবরোধ করা হয়? বার্লিন অবরোধ একটা গুরুত্বপূর্ণ ঘটনা। বার্লিন অবরোধ একটা গুরুত্বপূর্ণ ঘটনা প্রথম বিশ্বযুদ্ধ, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে যখন বার্লিন, মানে জার্মানি যখন পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানিতে বিভক্ত হলো, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানিতে যখন বিভক্ত হলো, তখন এই বার্লিনটা, মানে বার্লিনের ঠিক মাঝ দিয়ে তোমার হচ্ছে এই মানে একটা দেয়াল, হ্যাঁ, সেখানে ইয়ে করা হয়। এবং এই দেয়ালটা পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানি বা বার্লিনের এপাশ থেকে, মানে পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে যেন কেউ যাইতে না পারে, এই জন্যে হচ্ছে এটা করা হয়। তো এই যে বার্লিন ওয়াল বা বার্লিন দেয়াল, এইটা দেওয়ার আগে কিন্তু বার্লিন অবরোধ করা হয়েছিল। কি করা হয়েছিল? বার্লিন অবরোধ করা হয়েছিল। তো এই বার্লিন অবরোধের যে বিষয়টা আছে, এই বার্লিন অবরোধের বিষয়টা ঘটেছিল 1948 সালে, এবং 1948 সাল থেকে 1949 পর্যন্ত 6 মাসের কিছু বেশি সময় ধরে এই যে বার্লিন অবরোধ থাকলো, এই বার্লিন অবরোধ থাকাকালীন সময়ে মানে তোমার হচ্ছে বার্লিনের এক পাশ থেকে আরেক পাশে এই যে মিত্র শক্তি চেষ্টা করলো কি, যারা পশ্চিমা দেশগুলো আছে এরা চেষ্টা করলো যে কোনো মূল্যে সেখানে খাবার পৌঁছাইতে, মানবিক সহায়তা পৌঁছাইতে। অপরদিকে সোভিয়েত রাশিয়া করলো কি, যেন কোনোভাবে পৌঁছাইতে না পারে সেগুলো চেষ্টা করতে লাগলো। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অনেকেই কিন্তু মারা যায় সে সময়। এটাই হচ্ছে বার্লিন অবরোধের মূল ঘটনা। তারপরে আমরা দেখি রাষ্ট্রই সকল শক্তির আধার, এটি কোন মতবাদের মূল কথা? এটি হচ্ছে ফ্যাসিবাদের মূল কথা। ফ্যাসিবাদ বলতেই চায় যে কোনো মূল্যে রাষ্ট্রকে কি করতে হবে? টিকিয়ে রাখতে হবে, বা রাষ্ট্রই সকল শক্তির আধার। স্নায়ুযুদ্ধের সময় আন্তর্জাতিক সংকট হিসেবে দেখা দিয়েছিল কোনটি? স্নায়ুযুদ্ধের সময় আন্তর্জাতিক সংকট হিসেবে দেখা দিয়েছিল কোরিয়া যুদ্ধ। উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ বাধে। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধ বাধে। এর মধ্যে উত্তর কোরিয়া যেটা, উত্তর কোরিয়াটা সবসময় হচ্ছে তোমার কে, এটা উত্তর কোরিয়াটা হচ্ছে রাশিয়া বা সোভিয়েত রাশিয়া নিয়ন্ত্রণ করে। আর দক্ষিণ কোরিয়া যেটা, দক্ষিণ কোরিয়া কে নিয়ন্ত্রণ করে? ইউএসএ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, দক্ষিণ কোরিয়াটা ইউএসএ নিয়ন্ত্রণ করে। জাতিসংঘের সাধারণ পরিষদ উত্থাপিত সকল প্রস্তাব গ্রহণযোগ্য হয় না কোন যৌক্তিক কারণে? স্থায়ী পরিষদ যেটা আছে বা নিরাপত্তা পরিষদ যে আছে, এই নিরাপত্তা পরিষদ বা স্থায়ী পরিষদ জাতিসংঘের এই এই যে মানে যে সকল প্রস্তাব উত্থাপন করে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে বিরোধিতা করে। তো স্থায়ী পরিষদের বিরোধিতায় জাতিসংঘ সাধারণ পরিষদ উত্থাপিত সব প্রস্তাব গ্রহণযোগ্য হয় না। চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী? চার্চিল হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। চার্চিল ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। ঠিক আছে, উইনস্টন চার্চিল, মানে বিখ্যাত রাজনীতিবিদ উইনস্টন চার্চিল, তিনি হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কোথায়? প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় জাপানে। এর আগে পৃথিবী এই পারমাণবিক বোমার ধ্বংস বা পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ সম্পর্কে জানতো না। নিচের যে অঙ্গরাজ্যগুলো নিয়ে সোভিয়েত প্রজাতন্ত্র গঠিত হয়েছিল, কোন অঙ্গরাজ্যগুলো নিয়ে সোভিয়েত প্রজাতন্ত্র গঠিত হয়েছিল? ইউক্রেন, ট্রান্সককেশীয়, তুর্কমেন। হ্যাঁ, সবগুলোই আসলে এখানে সঠিক। 1, 2, 3, তিনটি নিয়ে কিন্তু তোমার হচ্ছে এই সোভিয়েত প্রজাতন্ত্র গঠিত হয়েছিল। জাতিসংঘের শাখাসমূহের মধ্যে অন্যতম কোনটা? সাধারণ পরিষদ, শিক্ষা বিজ্ঞান সাংস্কৃতিক সংস্থা, অর্থনৈতিক সামাজিক পরিষদ। তিনটি তো আসলে জাতিসংঘের না, তিনটি তো, এটা তো সংস্থা, আর এই দুইটা হচ্ছে শাখা, 1 এবং 3। তাহলে এখানে 1 এবং 3 হচ্ছে মূলত সঠিক। 1 এবং 3 হচ্ছে এখানে সঠিক। আর শিক্ষা বিজ্ঞান সাংস্কৃতিক সংস্থা এটা তো আসলে সংস্থা, এটা শাখা না। পৃথিবীতে ফ্যাসিবাদ ও নাৎসিবাদ কুখ্যাতি অর্জন করেছে কেন? চরম একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কারণে, উগ্র সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার কারণে, অমানবিক হত্যাকাণ্ড চালানোর কারণে। তিনটি সঠিক, এখানে 1, 2, 3 তিনটি এখানে সঠিক। সুতরাং এখানে অপশন ডি 1, 2, 3 এটা হচ্ছে এখানে সঠিক।
নেপোলিয়নের আইন বিধির বৈশিষ্ট্য কি? সামন্ততন্ত্রের প্রচলন, বিচার ব্যবস্থা, জুরি প্রথা চালু, সামাজিক সাম্য স্থাপন করা। এখানে বিচার ব্যবস্থা, জুরি প্রথা, সামন্ততন্ত্র তো নেপোলিয়ন করেন নাই, তাহলে 2 এবং 3 হচ্ছে এখানে সঠিক। ঠিক আছে, এই যে 2 এবং 3 হচ্ছে কি এই জায়গায় সঠিক। ঠিক আছে, নেপোলিয়নের আইন বিধির বৈশিষ্ট্য। তারপরে জনাব এক্স ছিলেন সম্মোহনী নেতৃত্বের অধিকারী। তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন যারা এক ধরনের বিশেষ বিশেষ পোশাক পরিধান করতো, তাদের নিজস্ব পতাকা ছিল। এছাড়া ব্যক্তিগত রক্ষী বাহিনীও গঠন করেছিলেন। এইটা মূলত কাকে নির্দেশ করা হয়েছে? অ্যাডলফ হিটলারকে নির্দেশ করা হয়েছে। অ্যাডলফ হিটলার তিনি একটা পার্টি, যেটা নাৎসি পার্টি বা নাজি পার্টি তিনি তৈরি করেছিলেন, যারা নাৎসিবাদের দীক্ষায় দীক্ষিত ছিল, এবং তিনি গেস্টাপো নামে একটা আলাদা পুলিশ বাহিনী তৈরি করেছিলেন। ওকে, তারপরে হচ্ছে এই ব্যক্তিকে কেন দায়ী করা হয়? নাৎসিবাদের প্রবর্তক হিসেবে অবশ্যই, গণতন্ত্রের প্রবর্তক হিসেবে জীবনেও না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল হোতা হিসেবে। 1 এবং 3 হচ্ছে এখানে সঠিক। তাহলে 1 এবং 3 কোথায় পাবো আমরা? 1 এবং 3 এই যে বিতে আছে অপশন, বি অপশন হচ্ছে 1 এবং 3, এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। 1917 সালের 7 নভেম্বর নিঝুম রাত, রাত পোহাতে না পোহাতে অস্থায়ী সরকারের মুরব্বীরা আটক। শেষ রাতে ঘোষণা হলো শ্রমিক সৈনিক কৃষকদের বিশাল সংখ্যাগরিষ্ঠের ইচ্ছায় কংগ্রেস নিজের হাতে ক্ষমতা তুলে নিল। উদ্দীপকটি কোন বিপ্লবের সাথে সম্পর্কিত? এই মানে এটা কোন বিপ্লবের সাথে এটা সম্পর্কিত? আচ্ছা, এটা পুরোপুরিভাবে সম্পর্কিত রুশ বিপ্লবের সাথে। রুশ বিপ্লবের প্রথম দফার মানে প্রথম ধাপের পরে এই রকম ব্যাপার হয়, প্রতি বিপ্লবগুলো ঘটতে থাকে। তারপরে দেখি এই বিপ্লবের লক্ষ্য কি ছিল, বা এই বিপ্লবের ফলে কি ঘটে? শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়, ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, এটা তো জীবনেও না, সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। তাহলে 1 এবং 3 হচ্ছে এখানে সঠিক। তাহলে 1 এবং 3 আছে কোথায়? এই যে বিতে আছে 1 এবং 3, তাহলে এটা হচ্ছে কি এখানে সঠিক। মিস্টার অ্যাডলফ তার স্ত্রীকে নিয়ে অন্য একটি দেশে বেড়াতে গেলে প্রকাশ্য দিবালোকে খুন হন। এটা তো একদম বুঝাই যাচ্ছে। হ্যাঁ, কে খুন হয়েছিলেন? বিচার চেয়ে প্রতিকার পায়নি তার দেশের লোক, ফলে একসময় পরিস্থিতি ভয়াল যুদ্ধের রূপ নেয়। এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা। ওই যে প্রথম বিশ্বযুদ্ধে যে আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড তার বউ সোফিয়াকে নিয়ে গেলেন কোথায়? বসনিয়াতে বেড়াতে, তাই না, সার্বিয়াতে বেড়াতে গেলে সেখানে একজন সার্ব আততায়ী তাকে হত্যা করে। এই যে সার্ব আততায়ী যে হত্যা করলো, এটার কারণেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। জার্মানির ইনভলভমেন্ট, তারপরে একে একে পুরোটা একটা বিশাল যুদ্ধাবস্থায় রূপ নিল। রবি ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান পড়া থেকে একজন দার্শনিকের বিখ্যাত একখানা গ্রন্থের নাম জানতে পারলো। আলিগড় লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করলো। বইটির সারমর্ম হলো, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সুশৃঙ্খলিত। তাহলে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার ইজ ইন চেঞ্জ, এটা বলেছেন কে? যা জ্যাক রুশো বলেছেন। আর যা জ্যাক রুশোর একটা বই এখানে আছে, সেটা হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। তাহলে সোশ্যাল কন্ট্রাক্ট এটা হচ্ছে কার? যা জ্যাক রুশোর বিখ্যাত গ্রন্থ। ঠিক আছে, সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। ইভেন অনেক সময় প্রশ্ন আসে সামাজিক চুক্তি মতবাদের জনককে? যা জ্যাক রুশো হচ্ছেন সামাজিক চুক্তি মতবাদের জনক। তারপরে এই উক্ত গ্রন্থের লেখক কোন বিখ্যাত ব্যক্তি? যে বলেছি যা জ্যাক রুশো হচ্ছেন উক্ত গ্রন্থের লেখক, তাহলে যা জ্যাক রুশো হচ্ছেন উক্ত গ্রন্থের লেখক। ফরাসি রাজবংশের নাম কি ছিল? ফরাসি রাজবংশের নাম ছিল হচ্ছে বুর্ব। বুর্ব রাজবংশ ছিল হচ্ছে ফরাসি রাজবংশের প্রকৃত নাম, তাহলে ফরাসি রাজবংশের নাম ছিল বুর্ব। লেটার্স ফিলোসফিক্স গ্রন্থটি কে রচনা করেন? লেটার্স ফিলোসফিক্স এই গ্রন্থটি রচয়িতা করেন কে? লেটার্স ফিলোসফিক্স গ্রন্থটি রচয়িতা করেন হচ্ছে মানে রচনা করেন হচ্ছে ভলতেয়ার। ভলতেয়ার একজন বিখ্যাত দার্শনিক এবং তিনি লেটার্স ফিলোসফিক্স এই গ্রন্থটি রচনা করেন। বলশেভিক শব্দের অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, যারা সংখ্যায় বেশি তারাই হচ্ছে কি বলশেভিক। বলশেভিক হচ্ছে কি সংখ্যাগরিষ্ঠ, সংখ্যায় বেশি। ঠিক আছে, কারণ নির্যাতিত শ্রমজীবীদের সংখ্যা বরাবরই কি বেশি ছিল, তাহলে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে কি বলশেভিক। চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় কত সালে? চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় 1949 সালে। মাও সেতুং বা মাও জেদং, চীনের বিখ্যাত নেতা মাও সেতুং বা মাও জেদং চীনের সমাজতান্ত্রিক বিপ্লবে নেতৃত্ব দেন। তারপর দেখি প্রথম বিশ্বযুদ্ধে সার্বিয়ার পক্ষাবলম্বনকারী দেশ। প্রথম বিশ্বযুদ্ধে সার্বিয়ার পক্ষাবলম্বন করেছিল রাশিয়া, আর হচ্ছে অস্ট্রিয়ার পক্ষাবলম্বন করেছিল জার্মানি। জার্মানি কার? অস্ট্রিয়ার পক্ষাবলম্বন করেছিল, এটা তো আমরা জানি, তারপরও একটু লিখে দিলাম, বলে দিলাম। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির কোন বন্দরটি জাতিসংঘ দখল করে নেয়? প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ডানজিক বন্দর যেটা আছে, এই ডানজিক বন্দর হচ্ছে দখল করে নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর তো জার্মানির জাতিসংঘ তো আসলে ছিল না, ওই আর কি মানে জাতিপুঞ্জ দখল নিয়ে অন্যদেরকে দখল হস্তান্তর করে দেয়, তো ডানজিক বন্দর দখল করে নেয়। তারপরে ভার্সাই সন্ধি ভেঙে ফেলা হয় কত সালে? ভার্সাই সন্ধি ভেঙে ফেলা হয় বা ভার্সাই সন্ধির শর্ত ভঙ্গ করা হয় কত সালে? আচ্ছা,
ভার্সাই সন্ধি কত সালে ভেঙে ফেলা হয়? আচ্ছা, 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তখন কি আসলে ভার্সাই সন্ধির আর কোনো গুরুত্ব থাকে? থাকে না। কাজে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর মাধ্যমে ভার্সাই সন্ধি ভেঙে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পোল্যান্ডকে আক্রমণ করে জার্মানি, পোল্যান্ডের ডানজিক বন্দরকে আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে। কাজে পোল্যান্ড আক্রমণ হচ্ছে, পোল্যান্ড আক্রমণ করা এটাই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি একদম প্রত্যক্ষ মূল কারণ, একদম সচক্ষে আমাদের মানে চোখে দেখা মূল কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পোল্যান্ড আক্রমণ জার্মানি। পার্ল হারবার কোথায় অবস্থিত? পার্ল হারবার হচ্ছে কোথায়? হাওয়াই দ্বীপে। হাওয়াই দ্বীপ হচ্ছে যুক্তরাষ্ট্রের, হাওয়াই হচ্ছে যুক্তরাষ্ট্রের 50তম অঙ্গরাজ্য। কততম অঙ্গরাজ্য? যুক্তরাষ্ট্রের 50তম অঙ্গরাজ্য। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে 50টা, তার মধ্যে হাওয়াই হচ্ছে 50তম। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ ফলাফল কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ ফলাফল হচ্ছে পুঁজিবাদের উত্থান, সমাজতন্ত্রের বিলোপ, গণতন্ত্রের অবসান, বিশ্বশান্তি প্রতিষ্ঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ ফলাফল হচ্ছে পুঁজিবাদের উত্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কি হয়েছে? পুঁজিবাদের উত্থান ঘটেছে। পুঁজিবাদের কি ঘটেছে? পুঁজিবাদের উত্থান ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে। বিশ্বশান্তি তো আসলে প্রতিষ্ঠা তো হয়নি, তাই না? বিশ্বশান্তির প্রতিষ্ঠা আর কই হইল? আমরা দেখলাম যে পুঁজিবাদের আস্তে আস্তে কি হলো? উত্থান ঘটলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে। তারপরে কোন সম্মেলনের মধ্য দিয়ে জাতিসংঘ বাস্তব রূপ লাভ করে? কোন সম্মেলনের মধ্য দিয়ে জাতিসংঘ বাস্তব রূপ লাভ করে? এটা তো অবশ্যই সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে জাতিসংঘ বাস্তব রূপ লাভ করে। হচ্ছে কিসের মাধ্যমে? সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে। জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন দুটি দেশ? জাতিসংঘ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুই দেশের যারা প্রধান আছেন তারা নানা রকম মিটিং সিটিং করে হচ্ছে এই জাতিসংঘ প্রতিষ্ঠা করেন। বিশেষ করে আটলান্টিক সনদ স্বাক্ষর, তারপরে হচ্ছে বিভিন্ন সম্মেলন আয়োজন করা, লন্ডনের জেমস প্রাসাদে দেশগুলোর একসাথে বসা, এই সবগুলো কিন্তু এই দুইটা দেশ মিলেই করেছে। প্রধানত কয়টি সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত হয়? জাতিসংঘ গঠিত হয় 6টি সংস্থা নিয়ে। জাতিসংঘের মূল যে সংস্থা সেটা হচ্ছে কয়টা? 6টা। 6টা হচ্ছে জাতিসংঘের মূল অঙ্গ। ঠিক আছে, কি কি আমরা জানি? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদ, ইউএনএসসি বা স্বস্তি পরিষদ বা নিরাপত্তা পরিষদ, তারপরে কি? তারপর হচ্ছে ইকোসক মানে সামাজিক, হ্যাঁ, এবং কি মানে সোশ্যাল মানে ইকোনমিক অ্যান্ড কালচারাল মানে সোশ্যাল মানে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল, এই যে মানে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ যেটা আর কি, ঠিক আছে এইটা। তারপরে হচ্ছে আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, তাই না? তাইলে জাতিসংঘের কয়টা সংস্থা নিয়ে? ইউএনজিএ, ইউএনএসসি, ইকোসক, আইসিজে, হ্যাঁ, তারপর হচ্ছে জাতিসংঘের সচিবালয় যেটা, আর ওসি পরিষদ। একটা হচ্ছে ট্রাস্টিশিপ কাউন্সিল, ট্রাস্টিশিপ, আর একটা কি? জাতিসংঘ সচিবালয় যেটা, ঠিক আছে। এগুলো হচ্ছে জাতিসংঘের মানে 6টা সংস্থা। সুয়েজ খাল কোথায় এবং কখন জাতীয়করণ করা হয়? সুয়েজ খাল মিশরে জাতীয়করণ করা হয়। মিশরে জাতীয়করণ করা হয় 1956 সালে। সুয়েজ খাল তো মূলত মিশরেরই দখলে, কাজে মিশরে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়। জামাল আব্দুল নাসের এটা জাতীয়করণ করেন। কে? জামাল নাসের। ওকে, তারপরে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটা? বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে রাশিয়া। রাশিয়া হচ্ছে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র যেটা সমাজতন্ত্র কায়েম করেছে এবং বেশ কিছুদিন ধরে সমাজতন্ত্রকে টিকিয়েও রেখেছে। ওয়ারশ জোট গঠনের মূল উদ্দেশ্য কী ছিল? ওয়ারশ জোট গঠনের মূল উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলোকে ন্যাটোর ভয়ভীতি থেকে রক্ষা করা। এটাই ছিল মূলত ওয়ারশ জোট গঠনের মূল উদ্দেশ্য, ন্যাটোর ভয়ভীতি থেকে মানে হচ্ছে মানে রক্ষা করা সদস্য দেশগুলোকে, এবং মানে সমাজতান্ত্রিক মতাদর্শের রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষা করা আসলে কাজ ছিল, বাট সদস্য দেশগুলোকে ন্যাটোর ভয়ভীতি থেকে রক্ষা করাই মূল উদ্দেশ্য। কার্ল মার্কস সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছিলেন কিভাবে? কার্ল মার্কস সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছিলেন হচ্ছে কিভাবে? স্বাধীনভাবে মত প্রকাশের কারণে, শ্রমজীবী মানুষকে বিপ্লবের জন্য উদ্বুদ্ধ করে, সমাজতন্ত্র মতবাদের বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে, বিভিন্ন গ্রন্থ লেখার মাধ্যমে। কার্ল মার্কস সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছিলেন সমাজতন্ত্র মতবাদের বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে। সমাজতান্ত্রিক যে মতবাদটা আছে সেটার বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো, হ্যাঁ এগুলো। তারপরে আমরা দেখি আটলান্টিক সনদে স্বাক্ষর করেন কে? আটলান্টিক সনদে স্বাক্ষর করেছিলেন রুজভেল্ট এবং চার্চিল। কাজে এখানে 1 এবং 3 হচ্ছে সঠিক। বি 1 এবং 3 হচ্ছে এখানে
সঠিক উত্তর। ওকে, রুজভেল্ট এবং চার্চিল আটলান্টিক সনদে স্বাক্ষর করেন। যুদ্ধ যুদ্ধ অথচ প্রকৃত যুদ্ধাবস্থা নয়, এই কথা বলতে বোঝানো হয় স্নায়ুযুদ্ধকে। মানে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাবে একটা অবস্থা, উত্তেজনাকর পরিস্থিতি, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ হচ্ছে না, এটা হচ্ছে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার ইংরেজিতে। কোন দুটি পরাশক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ হয়? স্নায়ুযুদ্ধ হয় আমেরিকা এবং রাশিয়ার মধ্যে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এই স্নায়ুযুদ্ধটা ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ ঘটে। বার্লিন প্রাচীর অবরোধ আরোপ করা হয় কত সালে? বার্লিন প্রাচীর অবরোধ আরোপ করা হয় কত সালে? 1948-এ বার্লিন প্রাচীর অবরোধ আরোপ করা হয়। তারপরে বাস্তিল দুর্গের পতন হয় কত সালে? 14ই জুলাই 1789 সালে বাস্তিল দুর্গের পতন ঘটে। 14ই জুলাই 1789 সালে বাস্তিল দুর্গের পতন ঘটে, এবং বাস্তিল দুর্গের পতনের ফলে এই হচ্ছে মানে এই আমাদের এই ফরাসি বিপ্লব, এটা কিন্তু সফল হয়। গিলোটিন কি? গিলোটিন হচ্ছে শিরোচ্ছেদ করার একটা যন্ত্র। তার মানে একটা যন্ত্রর ওই যে ব্লেড ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হলে সেটা উপর থেকে ব্লেড পড়ে মাথাটা কল্লাটা আলাদা হয়ে পড়ে যায়, এটা হচ্ছে গিলোটিন। হ্যাঁ, মানে তৎকালীন ফ্রান্সে খুব সহজে মৃত্যুদণ্ড দেওয়ার উপায় হিসেবে গিলোটিন ব্যবহার করা হতো। তারপরে আমরা দেখি টেনিস কোর্টের শপথ কার নেতৃত্বে হয়েছিল? টেনিস কোর্টের শপথ হয়েছিল মীরাবুর নেতৃত্বে। এদিন বিপ্লবীরা হাতে হাত রেখে শপথ করেছিল যে অত্যাচারী রাজা ষোড়শ লুইয়ের পতন না ঘটানো পর্যন্ত তারা কিন্তু কি করবে না, কেউ ঘরে ফিরবে না। ঠিক আছে, আমরা যেমন নির্বাচনের আগে শপথ নিই না যে এই ভাইকে জয় করার আগে কেউ ঘরে ফিরবো না, ওই টাইপের একটা শপথ আর কি। প্রোলেতারিয়েত শব্দের অর্থ কি? প্রোলেতারিয়েত শব্দের অর্থ হচ্ছে ভূমিহীন বা সর্বহারা শ্রেণী। ভূমিহীন বা সর্বহারা শ্রেণী হচ্ছে কি প্রোলেতারিয়েতের বৈশিষ্ট্য। তাহলে প্রোলেতারিয়েত শব্দের অর্থ হচ্ছে ভূমিহীন বা সর্বহারা শ্রেণী, এটা হচ্ছে প্রোলেতারিয়েত শব্দের অর্থ। রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জনসংখ্যার বেশিরভাগ কি ছিল? রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জনসংখ্যার বেশিরভাগ ছিল হচ্ছে কৃষক। কৃষকদের মধ্যে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ তথা লেনিন অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন, এবং তিনি এই কৃষকদেরকে এবং শ্রমিকদেরকে এই প্রোলেতারিয়েত জনগণকে এক জায়গায় করে তিনি বিপ্লবটাকে সফল করেন। শ্রেণীহীন সমাজ ব্যবস্থা সর্বপ্রথম ধারণা দেন হচ্ছে টমাস মুর। তার ইউটোপিয়া নামক যে গ্রন্থটা আছে সেখানেই তিনি সর্বপ্রথম শ্রেণীহীন সমাজ ব্যবস্থার মানে যে ধারণা সেটা দেন। হিটলার কখন তার আত্মজীবনী মেইন ক্যাম্প রচনা করেন? যখন তিনি কারাগারে ছিলেন, কারাবাস চলাকালীন সময়ে তিনি হচ্ছে তার এই মেইন ক্যাম্প, এটা হিটলার রচনা করেছেন। মুসোলিনির শিক্ষানীতির প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে তার একটা অনুগত শ্রেণী গঠন, অবশ্যই শিক্ষিত কোনো শ্রেণী তৈরি করা না, বরঞ্চ মুসোলিনির যে চিন্তা সেই চিন্তাটা তিনি তার সাধারণ লোকজনের মধ্যে দিতে চেয়েছিলেন। এই জন্য তিনি একটা শিক্ষানীতি প্রণয়ন করেন, যে শিক্ষানীতিতে তিনি মূলত তার দাস পয়দা করতে চেয়েছিলেন, কোনো শিক্ষিত কোনো বিবেকবান মানুষ নয়। মার্শাল পরিকল্পনা কি? মার্শাল পরিকল্পনা হচ্ছে মূলত একটা আর্থিক পুনর্গঠনমূলক পরিকল্পনা। এটা আসলে কোনো রাজনৈতিক জোট না, কোনো সাংস্কৃতিক জোট না, কোনো সামরিক সহায়তামূলক প্রকল্প না, কিছুই না, এটা হচ্ছে পুরোপুরিভাবে আর্থিক পুনর্গঠনমূলক একটা পরিকল্পনা। ট্রুম্যান ডক্ট্রিনের ধারা কোনটা? ট্রুম্যান ডক্ট্রিন, ট্রুম্যান ডক্ট্রিন, হেনরি এস ট্রুম্যান মানে যে ট্রুম্যান ডক্ট্রিন দিয়েছিলেন সেটা হচ্ছে এই ট্রুম্যান সকল জাতির স্বাধীনভাবে বসবাস, ধনী গরিবের সমতা বিধান, পৃথিবী থেকে দরিদ্রতা দূর করা, তারপরে কি যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর অর্থনীতি মজবুত করা। ট্রুম্যান ডক্ট্রিন, এর মধ্যে ট্রুম্যান ডক্ট্রিন কোনটা মূলত বলেছিলেন? ট্রুম্যান ডক্ট্রিন বলেছিলেন যে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর অর্থনীতি মজবুত করতে হবে। ঠিক আছে, যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর অর্থনীতি মজবুত করতে হবে, এটাই হচ্ছে ট্রুম্যান ডক্ট্রিনের মূল কথা ছিল। তারপরে দেখি কোন দেশের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে? অবশ্যই জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিবকে? জাতিসংঘের প্রথম মহাসচিব হচ্ছে ট্রিক ভ্যালি বা ট্রিক ভেলাই। ঠিক আছে, তো এই ট্রিক ভ্যালি হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিব। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালত হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, আইসিজে, যেটা আদালত সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো আসলে মূলত হেগে অবস্থিত। জাতিসংঘ গঠনের মৌলিক উদ্দেশ্য কি? জাতিসংঘ গঠনের মৌলিক উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা, মানব গোষ্ঠীর কল্যাণ, বিভিন্ন রাষ্ট্র হস্তক্ষেপ করা, অর্থনৈতিক উন্নয়ন। তাহলে জাতিসংঘ গঠনের মৌলিক উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করা, আন্তর্জাতিক যে বিরোধ আছে সেই বিরোধগুলো শান্তিপূর্ণ মীমাংসা করা, এবং এই কাজে জাতিসংঘ বরাবরই ব্যর্থ। জাতিসংঘের ধরিত্রী সম্মেলন কি? জাতিসংঘের ধরিত্রী সম্মেলন হচ্ছে বিশ্ব খাদ্য না, নিরস্ত্রীকরণ না, স্বাস্থ্য না, বিশ্ব পরিবেশ রক্ষা সংক্রান্ত সম্মেলন হচ্ছে জাতিসংঘের ধরিত্রী সম্মেলন। জাতিসংঘের ধরিত্রী সম্মেলন হচ্ছে বিশ্ব পরিবেশ রক্ষা সংক্রান্ত সম্মেলন।
নেপোলিয়ন বোনাপার্টকে কোন দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছিল? নেপোলিয়ন বোনাপার্টকে নির্বাসনে দেওয়া হয়েছিল কোন দ্বীপে? নেপোলিয়ন বোনাপার্টকে নির্বাসনে দেওয়া হয়েছিল হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপে। সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ন বোনাপার্টকে নির্বাসনে দেওয়া হয়েছিল এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। আর কোর্সিকা দ্বীপে হচ্ছে তিনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে কত পরিমাণ ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়েছিল? 132 বিলিয়ন। হ্যাঁ, 132 বিলিয়ন ওই যে গোল্ড মার্ক, 132 বিলিয়ন গোল্ড মার্ক, গোল্ড মার্ক, এই পরিমাণ ক্ষতিপূরণ তাদেরকে দিতে বাধ্য করা হয়েছিল। মানবাধিকারকে সার্বজনীন ঘোষণা করা হয় কত সালে? সার্বজনীন মানবাধিকার ঘোষণা দেওয়া হয় কত সালে? সার্বজনীন মানবাধিকার ঘোষণা বা ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এটা মূলত 1948 সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণা বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এই বিষয়টা হয়। আচ্ছা, এইখানে আমি দেখতে পাচ্ছি সার্বজনীন সার্বজনীন মানবাধিকার ঘোষণা বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, হ্যাঁ, এটার ঘোষণা কবে দেওয়া হয়? এটা 1948 সালে এটার ঘোষণা দেওয়া হয়। আচ্ছা, তো যা বলছিলাম, তারপরে নয়া অর্থনৈতিক ব্যবস্থা কে প্রবর্তন করেন? নয়া অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লেনিন। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ বা লেনিন বুঝতে পেরেছিলেন যে সমাজতন্ত্রকে টিকায় রাখতে গেলে একটা অর্থনৈতিক ব্যবস্থা তো মানুষকে দেখাইতে হবে, তাই না, যে সিস্টেমটা কিভাবে হবে। তো লেনিন এটা প্রবর্তন করেছিলেন। আটলান্টিক সনদ কখন স্বাক্ষরিত হয়? আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় 14 আগস্ট 1941-এ। আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয় এবং সেইখানে ওই যে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট আর হচ্ছে উইনস্টন চার্চিল দুইজন সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন এরকম বলে যে সমুদ্রের মাঝে দেখা করেন, এই জন্য আটলান্টিক সনদ বলা হয় এটাকে। ওয়ারশ কোথায়? ওয়ারশ হচ্ছে পোল্যান্ডে, পোল্যান্ডের ওয়ারশ, তাই না? এইখানে একটা নগরী, সেটাকেই মানে সেখানে স্বাক্ষর হয় বলে ওয়ারশ প্যাক্ট বলা হয় বা ওয়ারশ চুক্তি বলা হয় এটাকে। পেরেস্ট্রাইকা শব্দের অর্থ কি? পেরেস্ট্রাইকা শব্দের অর্থ হচ্ছে পুনর্গঠন। পেরেস্ট্রাইকা শব্দের অর্থ হচ্ছে পুনর্গঠন। গ্লাসনস্ট শব্দের অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা বা গঠনমূলক সমালোচনা, যেটা আর কি পেরেস্ট্রাইকা। এরপরে বুর্ব রাজবংশ কোন দেশে শাসন করে? বুর্ব রাজবংশ ফ্রান্সে শাসন করেছিল। এটাই তো আমরা বলছি প্রথম থেকে যে বুর্ব রাজবংশ কোথায় শাসন করেছিল? ফ্রান্সে শাসন করেছিল। ঘুরে ফিরে কিন্তু প্রশ্নগুলো এই মাত্র কয়েকটা টপিক থেকেই, সুতরাং তোমাদেরকে এই টপিকগুলো কিন্তু ভালো মতো দেখে যাইতে হবে ভাইয়া। অস্ট্রিয়া কোন দেশকে আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়? অস্ট্রিয়া যখন সার্বিয়াকে আক্রমণ করে তখন প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের সূচনার কারণে শেষ পর্যন্ত এই মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে ওই যে সার্বিয়ার পক্ষে রাশিয়া আসে, জার্মানি যায় অস্ট্রিয়ার পক্ষে, এভাবে একটা বৈশ্বিক রূপ লাভ করে। নিচের কোন দেশটি বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত? বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে সার্বিয়া। সার্বিয়া বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ। বলকান একটা পাহাড় শ্রেণী, এই পাহাড় শ্রেণী যেসব দেশের আশপাশ দিয়ে বিস্তৃত ওই দেশগুলো বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত। ভাইমার প্রজাতন্ত্র গড়ে উঠেছিল জার্মানিতে। ভাইমার বা এই যে ওয়েমার যে মানে প্রজাতন্ত্র আছে সেটা হচ্ছে জার্মানিতে গড়ে উঠেছিল। এরপরে ভিসি সরকার কোন দেশে প্রতিষ্ঠিত হয়? ভিসি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল ফ্রান্সে। ফ্রান্সে হচ্ছে ভিসি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখি ইয়াল্টা অবস্থিত হচ্ছে ইয়াল্টা মূলত বর্তমানে ইউক্রেনে, বর্তমান ইউক্রেন। তাইলে ওই সময় কোথায় ছিল? ওই সময় ছিল রাশিয়াতে। তাইলে ওই সময় ইয়াল্টা ছিল কোথায়? রাশিয়াতে, কৃষ্ণ সাগরের পাড়ে। ইয়াল্টা হচ্ছে কি? কৃষ্ণ সাগরের পাড়ের একটা নগরী, কৃষ্ণ সাগরের পাড়ের নগরী। কৃষ্ণ সাগর হচ্ছে ইয়াল্টা, কৃষ্ণ সাগরের তীরে। ইউএনএইচসিআর সম্পর্কে কোনটি সত্য? ইউএনএইচসিআর সম্পর্কে সত্য কোনটি? ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস, জাতিসংঘভুক্ত শরণার্থী বিষয়ক সংগঠন হচ্ছে ইউএনএইচসিআর, জাতিসংঘভুক্ত শরণার্থী বিষয়ক সংগঠন। তারপরে ফুলটন বক্তৃতা কে প্রদান করেন? ফুলটন বক্তৃতা প্রদান করেছিলেন উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল এই ফুলটন বক্তৃতা প্রদান করেছিলেন। ন্যাটোর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই যে সি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা হচ্ছে ন্যাটোর পূর্ণরূপ। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা হচ্ছে ন্যাটোর পূর্ণরূপ। 38 ডিগ্রি দ্রাঘিমা বরাবর বিভক্ত কোন দেশটি? 38 ডিগ্রি দ্রাঘিমা বরাবর বিভক্ত হচ্ছে কোরিয়া, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর বিভক্ত উত্তর এবং দক্ষিণ। নিহিলিজম ও নারদনিক কি? নিহিলিজম ও নারদনিক হচ্ছে একটা গুপ্ত আন্দোলন। হ্যাঁ, নিহিলিজম এবং নারদনিক হচ্ছে একটা কি? একটা গুপ্ত আন্দোলন। রাশিয়ার ভূমিদাস প্রথা রহিত করেছিলেন কে? রাশিয়ার ভূমিদাস প্রথা রহিত করেছিলেন দ্বিতীয় আলেকজান্ডার। তিনি জার ছিলেন
যার দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার ভূমিদাস প্রথা রহিত করেন। ব্ল্যাক হ্যান্ড হচ্ছে একটা গুপ্ত সন্ত্রাসী সংগঠন, যেটার কারণে এই প্রথম বিশ্বযুদ্ধ তৈরি হয়েছিল, এবং ব্ল্যাক হ্যান্ড মূলত একটা উগ্র উগ্র সন্ত্রাসবাদী সংগঠন। উগ্র সন্ত্রাসবাদী সংগঠন হচ্ছে এই ব্ল্যাক হ্যান্ড। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের 200 প্রশ্নের সমাধান। আশা করি যে তোমরা সবাই খুব মনোযোগের সাথে ক্লাসটা করেছো। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকছে, ভালোবাসা থাকছে, তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা থাকছে। অবশ্যই ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে এসে অবশ্যই জানাবে। আর যদি এই পিডিএফটা চাও তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবে। এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে HIST, যেটা হচ্ছে হিস্ট্রি, SOE, হ্যাঁ, এটা কমেন্ট করলে তাহলে তোমরা অবশ্যই আমাদের এই পিডিএফটা পাবে। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকছে, শুভকামনা থাকছে, দোয়া থাকছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরীক্ষার পরে, ইনশাল্লাহ অ্যাডমিশনের ক্লাসে অথবা অন্য কোথাও। আল্লাহ হাফেজ।